উফ মেরে দিল রে আম্মু। গাড়ির সাথে ধাক্কা খেয়ে মিহু বসে বিলাপ করছে। এই শালা, তোর গাড়ি নিয়ে ভার্সিটির মাঠে আসার স্বাদ মিটিয়ে ছেড়ে দিব। আমায় তো মেরেই ফেলছিলি, তোকে তো খুন করা লাগে। ওই হারামজাদা, বাইর হ, বাইর হ গাড়ি থেকে। মিহুর কথা শুনেও গাড়ি থেকে কারো বের হওয়ার নাম নেই। তার উপর গাড়ি একটু ব্যাকে নিয়ে মিহুর পাশ কেটে চলে গেল। মিহুর দেমাগ এতেই চটে গেল। ধুলো ছাড়তে ছাড়তে গাড়িতে থাকা ব্যক্তিটিকে ভীষণ বকতে থাকলো। ক্যান্টিনে পৌঁছে মিহু দেখতে পেল তিথি, পিয়াস, চৈতি, বিপুল সবাই বসে আড্ডা দিচ্ছে। ওদের আড্ডা দিতে দেখে মিহুর রাগ যেন সপ্তম আকাশে পৌঁছে গেল। ওদের কাছে গিয়ে বলতে শুরু করলো, ওই হারামিরা এক একটা বান্দর বান্দরনি। এদিকে আমি অ্যাক্সিডেন্ট হয়ে বসে আছি আর তোরা আড্ডা মারছিস। কই, তুই তো ঠিকই আছিস। তোর অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তো মনে হচ্ছে না রে। তার মানে তোরা কি আমি হসপিটালে ভর্তি হলে খুশি হতি? না বেবি, তোমার কিছু হোক আমরা কেউ এমন চাইতে পারি বলো? তুমি শুধু শুধু আমাদের ভুল বুঝছো। ওই, তোরা মিহুর সাথে কি ঢং করতেছিস? ওর কোথাও লাগছে নাকি আগে দেখ। ও হ্যাঁ রে, তোর কোথায় লেগেছে? আর এমন হলো কিভাবে? আর কইস না বোন, এক হারামজাদা আমার মার্ডার করতে চাচ্ছিল মনে হয়। শালার অ্যাটিটিউড দেখে আমি অবাক। একে তো আমায় গাড়ি দিয়ে ধাক্কা দিল, তার উপর আমায় সরি না বলেই গাড়ি নিয়ে পাশ কাটিয়ে চলে গেল। শালাকে ধরতে পারলে এমন মার দিব যাতে জিন্দেগিতে না ভুলে। আচ্ছা হয়েছে হয়েছে, তোরা এখন থামবি? এইখানে আই বস আর বল কে কেমন করেছে, আমরা দেখে নেব। দেখলে কি আর তোমাদের বলতাম নাকি? সবাই অবাক হয়ে বলল, মানে? আরে বেটা তো গাড়ি থেকেই বের হয়নি, আর কালো কাজ থাকায় দেখতেও পারিনি। খুব ভালো করেছিস। আচ্ছা টেনশন করিস না, আমরা খুঁজে বের করব আর তাকে সেই ধোলাই দেব, কেমন? হ্যাঁ। ওরা সবাই গল্পগুজব করতে থাকে। এর মাঝে মিহুর পেছন থেকে দাঁড়িয়ে নিজের জায়গায় একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে মিহু। একটু নরমচরণ হলেই ও শেষ। এক পায়ের ওপর ভর দিয়ে বেঞ্চের ওপর দাঁড়িয়ে থাকা কতটা কঠিন তা আজ বুঝতে পারল মিহু। একটু টু শব্দও করতে পারছে না। যদি কোনো কথা বলে সে, তাহলেই হাতের ওপর বেতের বাড়ি পড়বে। এই ভয়ে আরও চুপসে আছে সে। এক্সকিউজ মি। কথাটি যে বলল তাকে দেখে পিয়াস, তিথি, চৈতি ও বিপুল সবাই দাঁড়িয়ে যায়। মিহু ওদেরকে এভাবে দাঁড়াতে দেখে বলে, তোরা দাঁড়িয়ে পড়লি কেন? বস না। আর আপনি কে? মিহুর সামনে যে দাঁড়িয়ে আছে সে যেন একটি দুধের সাগরের মধ্যে থেকে উঠে এসেছে। এতটা ফর্সা কেউ হতে পারে বলে মিহুর যা ভুল ধারণা ছিল তা আজ তা প্রমাণ পেল। ছেলেটির গায়ের রং যেমন ফর্সা তেমনই তাকে দেখতে। ছেলেটিকে দেখে মিহু হাঁ করে তাকিয়ে আছে। এরপরে ছেলেটি শান্তভাবে বলে ওঠে, সরি। মিহুর কপালে হালকা ভাঁজ পড়ে। তারপর সে কিছুটা অবাক হয়ে ওনাকে প্রশ্ন করে, আপনি কে ভাইয়া? আর সরি বা কাকে বলছেন? চোখ থেকে সানগ্লাসটি সরিয়ে হালকাভাবে চোখের পলক ফেলে ছেলেটি। চোখের পলক ফেলার এমন বিশেষ প্রতিক্রিয়া দেখে মিহু হতবাক হয়ে আছে। চোখের পলক কিভাবে ফেলতে হয় তা এই ব্যক্তিটির কাছ থেকে শিখতে হবে মিহুর। তবে এখন এসব ভাবনা চিন্তা বাদ দিয়ে ঠোঁটের কোণে হালকা হাসি গুঁজে নিয়ে সামনে থাকা ব্যক্তিটির উদ্দেশ্যে বলে ওঠে, আপনি কি কিছু করেছেন যে সরি বলছেন? এবার ছেলেটি চোখ উল্টিয়ে মিহুর চোখের দিকে তাকায়। তখন গাড়িটা আমি চালাচ্ছিলাম, আমি বুঝতে পারিনি আপনি কোথা থেকে সামনে চলে এলেন। আপনাকে এই জন্যই সরি বলতে আসা। মিহু এতক্ষণ মনে মনে চিন্তা করছিল ছেলেটি কি সুন্দর কি ভালো, কিন্তু যখন শুনল ওকে গাড়ি চাপা দিয়েছিল ইনি, তখন মনে মনে করা সব চিন্তা বাদ দিয়ে বলে উঠল, ও তাই নাকি? নিজের চোখ রসগোল্লার মতো বড় বড় করে কোমরে দু হাত রেখে ছেলেটির অনেকটা ক্লোজ গিয়ে মিহু বলে কথাটি। মিহুর এমন আচরণে ছেলেটি হালকা অবাক হওয়ার ভঙ্গিমা করে। তবে মিহুকে এমন দেখে তার হাসিও পায়। হাসিটা মনে মনে কন্ট্রোল করে মিহুকে বলে, আমি তখন বুঝতে পারিনি। বুঝতে পারেননি? তাহলে বুঝতে পারলে তো গাড়িটা আমার উপর চালিয়েই দিতেন। ওদিকে পিয়াস, তিথি, চৈতি, বিপুল সবাই হাঁ করে দাঁড়িয়ে আছে। কিছু বলতেও পারছে না, কারণ মিহুর যখন রাগ হয় তখন ওকে কেউ থামাতে পারে না। মিহু মাথা চুলকে কি যেন চিন্তা করলো। ছেলেটি মিহুর এমন অবস্থা থেকে রাগ করলেও হালকা বিরক্তি নিয়ে বলে উঠল, আপনাকে আমি সরি বলেছি, এখন সরিটা গ্রহণ করা বা না করা আপনার ব্যাপার। তবে আমি চাই আপনি সরি গ্রহণ করুন। একটা মানুষ নিশ্চয়ই অকারণে কাউকে আঘাত করতে চাইবে না, তাই না? সো তাড়াতাড়ি গ্রহণ করলে করুন, আমার ক্লাসে যেতে হবে। মিহু সামান্য কেশে ভ্রু নাচিয়ে বলে, ক্লাস? আমরা মনে হয় সবাই ঘাস কাটি, তাই না? আমাদের দেখে মনে হয় না আমরা ক্লাস করি, তাই না? ক্লাস করতে আসছে দেখো। না না,
আপনি ভুল ভাবছেন। আমি তো আপনি আপনার সরি রাখুন, আমি আমার আঘাতটুকু রেখে দেই, কেমন? এটুকু বলে নিজের ফ্রেন্ডদের টেনে নিয়ে ক্যান্টিনের বাইরে চলে আসে সে। ছেলেটি হালকা একটা মুচকি এসে সানগ্লাসটি আবারও পরে নেয়। এরপর সেখান থেকে বেরিয়ে চলে যায়। লাল জামায় একটা সাদা দাগ হয়ে যাওয়াতে মিহু ওয়াশরুমে চলে যায় দাগটি ধুতে। তবে এমন একটা দাগ লেগেছে যেটা কখনোই উঠবে না দেখে মনে হচ্ছে। তবু অনেকটা সময় ধরে নিজের জামার দাগ তুলতে ব্যস্ত ছিল মিহু, তাই ওদিকে ক্লাস শুরু হয়ে গেছিল। হালকা হালকা দাগ ওঠার পর ক্লাসরুমের দিকে বাবারা এসে ক্লাসরুমের দরজার কাছে এসে ঘড়ি দেখে অলরেডি 25 মিনিট দেরি হয়ে গেছে। তাই আর দেরি না করে দরজায় নক করে বলে, মে আই কাম ইন স্যার? টিচার ক্লাস নিচ্ছিল। তবে এমন কথায় ক্লাস থামিয়ে ঘুরে তাকায়, কারণ এত লেট করে কে আসবে এই সময়। ঘুরে তাকানোর পর থেকে মিহু দাঁড়িয়ে আছে। মার্কার ও রাস্তার হাতে সকালের ওই ছেলেটিকে দেখে মিহু অবাক না হয়ে পারে না। অতটাও অবাক হয় না এখন সে, কারণ এই টিচারের সাথে খারাপ বিহেভ করা হয়েছে। আর এখন মিহুকে কি শাস্তি দিতে পারে তা নিয়ে ভাবছে। প্লিজ কামিং। টিচার বলে ওঠে। মিহু এটা শুনে খুব খুশি হয়, তাই দেরি না করে রুমে ঢুকে নিজের ফ্রেন্ডের কাছে একটা সিটে বসতে নেয়। অমনি স্যার বলে, ওয়েট ওয়েট, আপনি সিটে বসবেন না? মানে তাহলে কোথায় বসবো স্যার? এই বেঞ্চের উপর এক পা উঠুন এবং এক পা উঁচু করে কান ধরে দাঁড়িয়ে থাকুন। স্যারের এমন কথায় মিহুর মুখটা কাদো কাদো হয়ে যায়। মনে মনে স্যারকে হাজারটা গালি দিয়ে বেঞ্চে উঠে দাঁড়ায় সে। এখন ওদের সেই স্যারও তখন ক্লাস নিতে শুরু করে। এবার তিনি স্টেজে গিয়ে ক্লাস না নিয়ে মিহুর সামনে থেকে দাঁড়িয়ে লেকচার দিতে শুরু করেন। এরই মাঝে মিহুর পা নড়তে শুরু করে এবং দেখা যায় এক পর্যায়ে মিহু পড়ে যেতে নাই। তখনই মিহুর কোমর শক্ত করে জড়িয়ে আছে একজন। কোমর এমনভাবে জড়িয়ে ধরায় ওর খুব কাতুকুতো লাগছে। বেঞ্চের ওপর থেকে পড়ে যাওয়ার সময় আল্লাহর নাম নিয়ে হাত দিয়ে সেই যে চোখ বন্ধ করে আছে, সে চোখ খোলারই নাম নেই। ওদিকে বারবার ইচ্ছে করে কেউ মিহুর কোমরে চিমটি কাটছে, কেউ ওর সারা শরীর আষ্টে জড়িয়ে ধরতে চাইছে। এমনটা হালকা অদ্ভুত লাগায় সে নিজের চোখ করে দেখে যে ও চৈতি ও তিথির কোলের ওপর পড়ে আছে, আর ওরা দুজন মিহুকে এতক্ষণ ধরে ওভাবে চিমটি কেটে যাচ্ছিল। সামনে থাকা স্যার তিথি ও চৈতির দিকে অগ্নিদৃষ্টিতে দেখছে। মিহু ওদের কোলে আর পড়ে না থেকে উঠে দাঁড়ালো। স্যার মিহুর দিকে তাকিয়ে খুবই শান্ত গলায় বলল, নাও ইউ ক্যান সিট ডাউন। মিহু স্যারের কথা মতো বসতে নিলেই ক্লাস আওয়ারের ঘন্টা বাজলো। স্যার সব স্টুডেন্টের বিদায় জানিয়ে চলে গেল। স্যারের যাওয়ার সাথে সাথে ধরাম দিয়ে বেঞ্চে বসে পড়ল মিহু। খুবই উৎফুল্লতা নিয়ে মিহুকে একে একে নানান প্রশ্ন করতে থাকে তিথি ও চৈতি। মিহু বা চোখের ভ্রু নাচিয়ে ওদেরকে পাল্টা প্রশ্ন করে। আচ্ছা, এই স্যারটা কে রে? নতুন নাকি? চৈতি মুখে একটা চিন্তার ছাপ নিয়ে বলে, নতুন নয়, তবে পুরাতনও নয়। কথাটি শুনে চৈতির কথায় মিহু আরেকটু মনোযোগী হয় এবং কপাল কুঁচকে বলে, মানে? ওনার নাম শাইখ অর্ণব। এই তো তোর এই ভার্সিটিতে আসার 1 মাস আগেই এখানে জয়েন করেছেন। তবে উনি এই 1 মাস ক্লাস নিতেন না। ওনার নাকি কি একটা জরুরি কাজে ফরেন যেতে হয়েছিল, তবে আজ উনি হঠাৎ করেই ফিরেছেন। বুঝলাম, কিন্তু এই 1 মাস উনি কোথায় ছিলেন? সেটা আমরাও জানি না, হতে পারে অফিসিয়াল কোনো কাজে। হুম তবে জানিস একটা অদ্ভুত জিনিস, উনি কারোর সাথে তেমন কথা বলেন না। ক্লাস নেওয়া শেষ, ওনার কাজও শেষ। তবে আজকে অ্যাক্সিডেন্টালি তোর সাথে উনি কথা বললেন। তাহলে আমি তো খুব লাকি, তাই না? কারণ আমাদের ভার্সিটির সব মেয়েরা তো ওনার জন্য পাগল, বলা যায় চোখের মণি। আর সেখানে তুই ওনাকে ওভাবে কথা শোনালি। বাদ দে, আমাদের টিচার হয়, এসব টপিক বাদ দেই। এটা বল, আমি তোদের কোলে কিভাবে পড়লাম? আমার তো ফ্লোরে পড়ার কথা ছিল। মিহুর এমন কথায় ওর 4 জন ফ্রেন্ডই হেসেই চলেছে। এদের মাঝে বিপুল হাসতে হাসতে বলে ওঠে, তুই হালকা ম্যাড আছিস জানতাম, কিন্তু এতটা তো জানতাম না। মিহুর মুখ বাঁকা হয়ে যায় কথাটি শোনার পর। এরপর অভিমানী সুরে বলে, ও, আমি তাহলে পাগল হয়ে গেলাম, তাই না? তা নয় তো কি, তুই তো একদম স্যারের গায়ের ওপর পড়তি, কিন্তু স্যার হাত দিয়ে হালকা ধাক্কা দিয়েছিলেন, যার জন্য তুই ওদের কোলের ওপর পড়েছিলি। বুঝেছিস? এই ব্যাপার। আচ্ছা শোন, তোরা থাক, আমি আজকে আসি, কেমন? মিহুর কথা শুনে ওরা সবাই মুখ গোমরা করে ফেলে। চৈতি ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো সুরে মিহুকে বলে, কেন রে, একটা ক্লাসই তো হলো মাত্র, এখনই কেন যাবি? ধুর, আমি কি একেবারে যাচ্ছি নাকি? আধা ঘন্টা পর তো আবারও চলে আসবো। ও, কিন্তু কেন? অত কেন এর উত্তর দিতে পারবো না, ফিরলেই বুঝতে পারবি। মিহু কথাগুলো বলে কাঁধে ব্যাগ ঝুলিয়ে চলে গেল।
আধ ঘন্টা পর মিহু ফিরে আসলো। চৈতিকে ফোন করে জানতে পারলো ওরা সবাই ক্যান্টিনে। এক মুহূর্ত দেরি না করে ক্যান্টিনে চলে গেল মিহু। ক্যান্টিন 1.5-2 ঘন্টা আগেও অন্যরকম ছিল, কিন্তু এখন দেখে মনে হচ্ছে কেউ সাজিয়েছে। তিথি চৈতি মুখ ফুলিয়ে বসে আছে। ওদিকে মিহু পেছন থেকে এসে চৈতির চোখ ধরে ফেলল। চৈতি বারবার কাতরাচ্ছে চোখ ছাড়ানোর জন্য, তবুও মিহু ওকে ছাড়ছে না। 5 মিনিট পর ওর চোখ ছেড়ে দিল মিহু। চৈতির চোখ খোলার সাথে সাথে ওর ফ্রেন্ডরা সহ ক্যান্টিনে থাকা সবাই একসাথে বলে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ চৈতি। এমন কিছুর কথা চৈতি কল্পনাতেও কল্পনা করেনি। সবাই মিলে এভাবে ওকে সারপ্রাইজ দেবে এটা ভেবেই ওর চোখে জল চলে এলো। টেবিলের ওপর থাকা কেক পাশে থাকা চাকু দিয়ে 5 জনে মিলে কাটলো। বিকেলে 5 জন একসাথে একটা রেস্টুরেন্টে ঢুকলো এবং আজকে চৈতিওতে ট্রিট দিল। সারাটা দিন অনেকটা মজা করে যে যার বাসায় চলে আসলো ওরা। রাত্রি 2টো বাজতে চলেছে। একটা ছেলে রাতভর বাড়ি থেকে বাড়ি ফিরছে, এক হাতে টর্চ এবং এক হাতে মোবাইল ফোন। রিক্সাওয়ালা এত রাতে গলির ভেতরে ঢুকতে পারবে না বলেছিল, তাই মেন রোডের পাশে ছেলেটিকে নামিয়ে দেয়। এখন গলিটা শুনশান হবারই কথা। রাত যেখানে 2টো বাজে, ছেলেটি শান্ত পায়ে হেঁটে যাচ্ছে বাড়ির পথে। মনোযোগটা মোবাইলের ওপর থাকায় কিছু মনে করছে না সে, কারণ কেউ একজন তাকে ফলো করছে সেটা সে টেরও পাচ্ছে না। ফোন টিপতে টিপতে ছেলেটি কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে গেল। সাথে সাথে একটা অশ্রাব্য ভাষায় গালি দিল সে। দেখলো একটা ইট উঁচু হয়ে আছে। ইটের ওপর একটা লাথি মেরে এবার নিজের চলার পথে মনোযোগ দিল। ছেলেটি বুঝতে পারছে কেউ ওকে ফলো করছে। একটু দূর গিয়ে থেমে চারপাশে টর্চ ঘুরিয়ে দেখলো, না, কোথাও কেউ নেই। সে মনে করলো হয়তো মনেরই ভুল। যেতে যেতে একটা হাত ছেলেটির কাঁধে পড়ল। ছেলেটির যায় অবস্থা, কারণ এত রাতে কেউ এভাবে ফলো করবে। সামনে থেকে যতটুকু ঘাড় ঘুরালে একজনকে দেখা যায়, ছেলেটিও ততটুকুই ঘাড় ঘুরালো এবং দেখলো সম্পূর্ণ কালোর সাজে একজন ওর দিকে মুখ করে আছে। মুখে একটা কালো মাস্ক থাকায় বোঝা যাচ্ছিল না মানুষটিকে। ছেলেটি এসব দেখে এক চিৎকার দিয়ে সেকেন্ডের মধ্যেই দৌড়ে পালালো এবং কালো ব্যক্তিটি রাস্তার পাশের দেওয়ালে সজোরে লাথি মারল এবং রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। সকাল হতে না হতেই মিহুর মোবাইলে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে মিহু আর এক মুহূর্তও দেরি করে না। কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাসার সবাইকে বিদায় দিয়ে কোনো এক উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সমস্ত রুমে ধোয়া। মিহু ও বিপুল কাঁচতে কাঁচতে রুমে ঢোকে। রুমে সিগারেটের ধোয়ার পরিমাণ এত বেশি যে কিছু দেখা পাওয়া মুশকিল। লাইট জ্বালিয়ে দিলে মিহু দেখতে পেল খাটের ওপর চিত হয়ে পড়ে আছে একজন। ওরা দুজনে তাড়াহুড়ো করে তাকে উল্টো দিকে ফেরায়। মিহু ও বিপুল দুজনেই অবাক হয়ে যায় পিয়াসের এমন অবস্থা দেখে। পিয়াসের ঠোঁটের এক কোণায় হালকা রক্ত জমে আছে আর চোখের নিচের কালো দাগটা আরও স্পষ্ট হয়ে উঠেছে। দেখে বোঝা যাচ্ছে সারা রাত ঘুমায়নি। এক বাসায় থাকায় কেয়ার করার মতো কেউ নেই। একা বাসায় থাকায় কেয়ার করার মতো কেউ নেই, শুধু একটা বুয়া আছে যে রান্না করে দিয়ে যায়। মিহু ও বিপুল মিলে পিয়াসকে ধরে গাড়িতে হসপিটালে নিয়ে গেল। হাসপাতালে বেডে শুয়ে আছে পিয়াস, পাশে দাঁড়িয়ে আছে মিহু ও বাকি সবাই। যখন পিয়াসের হালকা জ্ঞান ফিরল তখন চোখ বন্ধ অবস্থায় বিড়বিড় করে বলছিল, খবরদার, না আমাকে কিছু করো না প্লিজ। পিয়াসের এমন কথা শুনে মিহু ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত সুরে বলল, পিয়াস, তুই ঠিক আছিস? কে তোকে কি করবে পিয়াস? পিয়াসের কানে মিহুর কথাগুলো পৌঁছাতেই দূরমূর করে উঠে বসলো সে। ওর এমন হঠাৎ উঠে বসায় বাকিরা হালকা অবাক হলো। ওরা সবাই একটাই প্রশ্ন জিজ্ঞেস করতে থাকলো। এমন প্রশ্নে পিয়াস অনেকটা ঘাবড়ে গেল। বেডের পাশে থাকা স্যালাইনটি ছুড়ে দিল ফ্লোরে। বিপুল ওকে যতই শান্ত করার চেষ্টা করছে ও ততই রেগে যাচ্ছে। এক পর্যায়ে ডাক্তার এসে পিয়াসকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই পিয়াস ঘুমিয়ে পড়ল। পিয়াসের এমন কাণ্ডে মিহু ও বাকিরা অনেকটা ভয় পেয়ে গেছিল। চৈতি কান্না করছে, কারণ পিয়াস ও চৈতির মাঝে বন্ধুত্বের চেয়েও বেশি কিছু আছে। মিহু চৈতিকে সান্ত্বনা দিচ্ছে। বিকেলের দিকে ওরা পিয়াসকে বাসায় নিয়ে যায়। পিয়াস খুব একটা কথা বলে না ওদের সাথে। এই ব্যাপার নিয়ে ওরা সবাই টেনশনে আছে, কারণ এই একদিনের মাথায় এমন কি হলো যে পিয়াসের অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছালো। পিয়াস বরাবরই পলিটিক্স নিয়ে থাকতে পছন্দ করে। ভার্সিটিতে পলিটিক্সে ওর বেশ নামডাক আছে। নিজের ফ্রেন্ডেরও সবসময় ঝামেলা থেকে বের করে, আবার নিজেও ঝামেলায় পৌঁছায়। সন্ধ্যার দিকে মিহু, চৈতি, তিথি ও বিপুল পিয়াসের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। রাত 8টা। একটা সুবিশাল বাংলো বাড়ির বিশাল ডাইনিং টেবিলে বিভিন্ন রকম খাবার সাজানো রয়েছে। যিনি খাবারগুলো খাবেন তার জন্য ডাইনিং এরিয়ার পাশে রয়েছে 4 জন সার্ভেন্ট। কিছুক্ষণ পর সিঁড়ি বেয়ে একজন নেমে এলো। তার আসার সাথে সাথে সব সার্ভেন্ট একে একে নিজের কাজ শুরু করতে লাগলো। কেউ খাবার এগিয়ে দেওয়া, কেউ গ্লাস এগিয়ে দেওয়া,
কেউ মুখ মুছে দেওয়া, আবার কেউ হাত ধুয়ে দেওয়া। এত সুখ খুব ভাগ্য করে পায় মানুষ। এত সুখ থাকার পরও এই মানুষটি প্রতি রাতে নিজের অন্তরালে চোখের জল ফেলে। কিছু কষ্ট বুকে নিয়ে বেঁচে থাকা কঠিন, তবুও মানুষটি আজও বেঁচে আছে। কোনো কিছুর প্রতীক্ষায়, কোনো কিছুর জেদে, নয়তো কারো থেকে কিছু ছিনিয়ে নিতে। নিজের স্কুটি নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয় মিহু। মিহুর স্কুটিটা পিঙ্ক কালারের এবং সে তার এই স্কুটিটা প্রচণ্ড ভালোবাসে। স্কুটিতে কেউ হালকা দাগ দিলে মিহু রেগে যায়। তাহলে যদি সেটার সামনের লাইট কেউ ভেঙে দেয়, তার কি অবস্থা হতে পারে বলে আপনাদের মনে হয়? স্কুটি চালাচ্ছে আর গুনগুন করে গান গাইছে। এর মাঝে একটা বয়স্ক লোককে দেখে মিহুর চোখ আটকে যায় সেখানে। এতে সামনে কি আছে তা খেয়াল না করে গাড়ি চালাতে থাকে। ওদিকে একজন নিজের গাড়ির সাথে ধাক্কা দেয় মিহুকে। ধাক্কাটা আসতে লাগায় নিজেকে সামলে নেয় মিহু। তবে ওর ফেভারিট স্কুটির সামনের লাইটের কাঁচ ফেটে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তা দেখে মিহু নিজের স্কুটি থেকে নেমে কান্না শুরু করে দেয়। এরপর নিজের ব্যাগ থেকে পানি ভর্তি বোতলটা বের করে এবং গিয়েই দেয় গাড়ির সামনের কাচের ওপর এক বাড়ি, যার ফলে গাড়ির সামনের কাঁচটা না ভাঙলেও অনেকটাই ফেটে যায়। গাড়িতে থাকা লোকটি মিহুর এমন ব্যবহারে রেগে বেরিয়ে আসে। মিহু একটা কালো 3 পিস পরেছে, চুলগুলো বিনুনি করা, কাঁধে ব্যাগ ঝোলানো। মিহুকে দেখতে যতটা সাদাসিধে মনে হবে ও ততটাই চালাক। যাই হোক, এখন আসল কথায় আসি। লোকটি গাড়ি থেকে বেরিয়েই বলল, এই মেয়ে, তুমি আমার গাড়ির কাজ কেন ভাঙলে? আপনি আমার স্কুটির সামনের লাইট কেন ভাঙলেন, আগে সেটা বলুন। হাউ চিপ! তোমার গাড়ির কাজ আমি ভাঙবো কেন? ওটা তো আমার গাড়ির থেকে লেগে ভেঙেছে, আমি তো ভাঙিনি। ও তাই নাকি? আমিও তো আপনার গাড়ির কাজ ভাঙিনি, আমার এই বোতলটা পড়ে ভেঙে গেছে। ওই মেয়ে, মুখে মুখে তর্ক করা তো ভালোই শিখেছো। বাবা মা কি শিক্ষা দেয়নি? এরপরই ছেলেটির গালে ঠাস করে একটা থাপ্পড় পড়ে। আসলে কি মিহু ওর বাবা মাকে প্রচুর ভালোবাসে। বাবা মা সম্বন্ধে কেউ কিছু বললে মিহুর মাথা গরম হয়ে যায়। তবে আজ পর্যন্ত মিহুর বাড়ির আশেপাশের লোকজন জানে মিহু ওর বাবা মাকে নিয়ে ততটা আধিক্যতা করে না যতটা ভালোবাসা মানুষের কাছে বলে বেড়ায়। থাপ্পড়টা গালে পড়তেই ছেলেটি আর এক মুহূর্ত দেরি করে না। ভরা পাবলিকে একটা মেয়ের হাতে থাপ্পড় না খাওয়াচ্ছে গাড়ি নিয়ে চলে যাওয়াটাই শ্রেয় মনে করে ছেলেটি। সেটি চলে যাওয়ার পর মিহু রাগে ফুঁসতে ফুঁসতে স্কুটি নিয়ে ভার্সিটি চলে আসে। ভার্সিটি পৌঁছে তিতুর কাছে জানতে পারে পিয়াস কিছুদিন ভার্সিটি আসবে না। মিহু এই বিষয়ে আর খুব একটা জোর দেয় না, কারণ সে জানে পিয়াসের শরীর ঠিক হলে এমনি আসবে। কিছুক্ষণ পর একজন পিয়ন এসে মিহুকে জানায় অর্ণব তাকে ডেকে পাঠিয়েছে। মিহু জানায় তিথি সাথে আসলে হবে নাকি। পিয়ন বলে মিহুকে একাই ডেকেছেন। তিথিও কিছুটা অবাক হয়, যে স্যার কারোর সাথে কথাই বলে না ঠিক মতো, আর সে মিহুকে একা ডেকে পাঠিয়েছে। অদ্ভুত। তিথিকে ক্যান্টিনে বসিয়ে পিয়নের সাথে চলে যায় অর্ণবের রুমে। সেখানে মিহুকে পৌঁছে দিয়ে পিয়ন চলে যায়। মিহু সরু দৃষ্টির সামনে বসে থাকা অর্ণবের ওপর। অর্ণবও মিহুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আস্তে আস্তে অর্ণব চেয়ার থেকে উঠে দাঁড়ায়। পেন স্ট্যান্ড থেকে একটা পেন্সিল তুলে নিয়ে মিহুর দিকে এগোতে থাকে তিনি। মিহুর কপাল কুঁচকে যায়। মিহুকে এভাবে দেখে অর্ণবের ঠোঁটের কোণে হালকা হাসি ভেসে ওঠে। মিহু পেছাতে পেছাতে দেওয়ালের সাথে ঠেকে যায় এবং অর্ণব এতক্ষণে মিহুর আরও কাছে চলে আসে। হাতে থাকা পেন্সিলের মাথা দিয়ে মিহুর গালে স্লাইড করে অর্ণব। এতে মিহু খানিকটা ভয় পেয়ে যায়। একটু ভারী কণ্ঠে বলে, কি করছেন এসব স্যার? মিহুর এই অবস্থা থেকে অর্ণব হো হো করে হেসে দেয়। অর্ণবকে দেখে মিহুর মনে হচ্ছে সে কোনো জোকস বলেছে, তাই কপাল কুঁচকে আবারও জিজ্ঞেস করে, আপনি হাসছেন কেন স্যার? আমি কি এমন বললাম, আর আমাকে এভাবেই বা ডাকার কারণ কি? অর্ণব নিজের হাসি থামানোর চেষ্টা করে শার্টের হাতা কনুই পর্যন্ত গোছাতে গোছাতে বলে, তোমার নাম তো মেহেজাবিন, তাই না? সন্দেহের দৃষ্টিতে অর্ণবের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, কিন্তু কেন স্যার? এবারে বসন্ত উৎসবে প্রিন্সিপাল সব অ্যারেঞ্জমেন্ট করার দায়িত্ব আমার উপর দিয়েছেন। সাজানো সম্বন্ধে আমার তেমন কোনো ধারণা নেই, আর আমি খোঁজ নিয়ে জানতে পারলাম আর্ট, কোনো কিছু সাজানো, এসব কিছু সম্পর্কে তুমি অনেকটা ভালো জানো। তাই এখন এসব সাজানো গোছানো সব কিছুর ব্যাপারে তুমি আমায় হেল্প করবা। কিন্তু স্যার, এসব করার জন্য তো সিনিয়ররাও রয়েছে, তাহলে আমি কেন? প্রিন্সিপাল স্যার বলে দিয়েছেন হেল্প নিলে অনলি জুনিয়রদের হেল্পই নিতে হবে। স্যার, এসব করতে তো সারাদিন ইউনিভার্সিটিতে থাকতে হবে, তাহলে? সো হোয়াট? তুমি কি বাড়িতে নিজের হাজব্যান্ড আর বাচ্চা কাচ্চা রেখে আসছো? এমন কথা শুনে মিহুর ভ্রু কুঁচকে যায় এবং বিড়বিড় করে বলে, এ নাকি কথা বলতে জানে না, ঝামেলায় ফেলে দিয়ে চ্যাটাং চ্যাটাং কথা বলছে। কতগুলো অর্ণবের কান অবধি পৌঁছায় না। কিছু বললে? না স্যার, কি বলবো?
বৈদরস্তা, কবে থেকে এসব কিছুর প্রস্তুতি নিতে হবে? সেটা পরে বলবো, এখন তুমি যেতে পারো। মিহু মনে মনে ভাবছে, নিজেই সেধে সেধে ডেকে নিয়ে এখন কেমন দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। মনে মনে হাজারটা গালাগাল দিতে দিতে মিহু বেরিয়ে চলে আসে। তিথির সাথে বিকেলে হালকা শপিং করতে বেরিয়েছে মিহু। আসলে বসন্ত উৎসবের জন্য শপিং করতে বের হওয়া। তিথি নিজের জন্য কুর্তি ও টপস চয়েস করছিল। ও পাশেই মিহু ওকে ভালো মন্দের জাজমেন্ট দিচ্ছিল। কিছু একটা কারণে মিহু পাশে তাকাতে খেয়াল করে একটা মেয়ে ওর দিকে একভাবে তাকিয়ে আছে। মিহু কিছু না ভেবেই চোখ সরিয়ে নেয়। অন্যদিকে মেয়েটি এতদিন পর চিরচেনা ওই মুখটি দেখে থ মেরে যায়। মেয়েটির মুখ থেকে একটা অস্পষ্ট শব্দ বেরিয়ে আসে। অর্নি, মিহু ও তিথির কাজ হয়ে গেলে ওখান থেকে অন্যদিকে হাঁটা দেয়। অচেনা মেয়েটি মিহুর যাওয়ার পথের দিকে ছুটতে থাকে। মিহু নিজেও টের পায় ওকে কখন থেকে মেয়েটি ফলো করছে, তবুও কিছু বলে না। এইভাবে থাকার পর একটা সময় গিয়ে মেয়েটি মিহুর সামনে এসে দাঁড়ায়। মিহু চোখের দিকে তাকায় মেয়েটাও। এরপর ভ্রুকুচকে মিহুকে হালকা ছুঁয়ে দিয়ে হাসি মুখে বলে, অর্নি তুই এখানে? তিথি ও মিহু মেয়েটির কথা শুনে একে অপরের দিকে তাকায়। এরপর একটু হাসার চেষ্টা করে তিথি বলে ওঠে, এক্সকিউজ মি, অর্নিকে? তিথির কথায় মেয়েটি প্রচুর অবাক হয়, কারণ মিহুর চেহারাটা এমন একটি চেহারা যা ভোলার মতো নয়। মেয়েটি আবারও মিহুকে প্রশ্ন করে, অর্নি, আমায় চিনতে পারছিস না? ভুলে গেছিস আমায়? আর তুই এখানে কিভাবে আসলি? এতদিন বা কথায় উধাও হয়ে গিয়েছিলি তুই? মিহু এবার মুখ খোলে। ওয়েট ওয়েট, আমাকে কথা বলার সুযোগ দিন। আপনি কে? আমরা কি একে অপরকে চিনি? আর এই আহ, অর্নিটাই বা কে? তোর কি কিছুই মনে নেই? আপনাকে চিনলে তো মনে থাকবে। আপনি কে? আমি এটুকু বলে থামে মেয়েটি। মনে মনে ভাবে, সে যদি এটা অর্নি না হয় তাহলে কে? না, এ যদি অর্নি না হয় তাহলে আর কিছু বলা যাবে না, কিন্তু এর ওপর নজর রাখতে হবে। আসলে আমি ম্যাম সরি, হয়তো আমি আপনাকে আমার খুব চেনা কারোর সাথে গুলিয়ে ফেলেছি। আই অ্যাম রিয়েলি ভেরি সরি। নো নো নো, ইটস ওকে। এমনটা হতেই পারে, এতে সরি বলার কি আছে? ওকে, তাহলে আমি আসি। বলে একটা হাসি দিয়ে সেই অচেনা মেয়েটি হেঁটে ওখান থেকে চলে আসে। মিহু মেয়েটি যাওয়ার দিকে কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে একটাবারের জন্য ফিরে তাকায়। এরপর তিতির হাত ধরে চলে যায়। সন্ধ্যার দিকে বাসায় ফেরে মেহু। ফ্রেশ হয়ে রুমের ব্যালকনিতে এসে দাঁড়ায় সে। একটা দীর্ঘশ্বাস ছাড়ে সে। প্রাকৃতিক হাওয়া ওর কাছে খুবই ভারী ভারী লাগছে। হাওয়া একটু হালকা হলে ভালো হতো, কিন্তু কিছু একটা গভীর চিন্তার ছাপ মিহুর চোখে মুখে জেগে বসেছে। এসব ভাবছিল ঠিক তখনই ওর দরজায় কেউ নক করে। ব্যালকনি থেকে বেরিয়ে রুমে গিয়ে দরজাটা খুলে দিল। দেখলো ওর মা হাতে খাবারের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। ওর মাকে সাপ বলে দিল ভালো লাগছে না, যখন ইচ্ছে হবে নিজেই খেয়ে নেবে। এরপর দরজাটা ওনার মুখের ওপরই লাগিয়ে দিল। বিছানায় একটা পুরনো ডায়েরি নিয়ে বসে এরপর কিছু একটা লিখে আবারও ডায়েরির জায়গায় রেখে দিল। রুমের লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ে। মিহু রুমের লাইট অফ করা দেখে ওর মা খাবারের ট্রে ফেরত নিয়ে যায় এবং নিজে গিয়ে খেয়ে নেয়। ঘড়ির কাঁটায় রাত 2টো ছুঁই ছুঁই। আজ আবারও সেই এক জায়গায় একটা মেয়েকে চেয়ারে বাঁধা অবস্থায় বসানো। তার পাশে 2-1টি ছেলেরা আছে এবং মেয়েটির সামনে সেই কালো কোট পরা ব্যক্তিটি। তবে আস্থার মুখে মাস্ক নেই। চেয়ারে বসে থাকা মেয়েটি কালো কোট পরা মানুষটির চোখে ভয়াত দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই মানুষটার চোখ দেখে মেয়েটির গলা শুকিয়ে আসছে। টেবিলের ওপর থাকা ট্যাটু মেশিনটি হাতে নিয়ে মেয়েটির পিঠে সেই একই চিহ্ন আঁকতে লাগলো। এতে করে মেয়েটি চিৎকার করে পুরো রুমটা ভিজিয়ে তুলছিল। মেয়েটি ওই মানুষটিকে কান্নামাখা সুরে জিজ্ঞেস করলো, আমার সাথে কেন এমন করছিস? আমি তোর কি ক্ষতি করেছি? সে কোনো উত্তর দিল না। সে তো নিজের কাছে ব্যস্ত। মেয়েটি চিৎকার করে বলে উঠল, আমাকে প্লিজ মারিস না অন্নি, প্লিজ। তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমায় মারিস না। পাশ থেকে একটা ছেলে ডেভিল হাসি দিয়ে বলে ওঠে। আপনাকে ছেড়েও তো দেওয়া যায় না, তাই না? মেয়েটি কাতরাচ্ছে, তবুও সে কান্না ভরা আওয়াজ অন্যের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। একটা ঘুমের ইনজেকশন মেয়েটির শরীরে পুশ করে দেওয়া হয় যাতে মেয়েটি ঘুমিয়ে পড়ে। এরপর মাথার পেছনের অংশে একটা ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়। এমনভাবে আঘাত করা হয় যেটা করলে মেয়েটি মারা যাবে না, তবে সবকিছু ভুলে যাবে। এরপর অর্নি নামে সেই কালো কোট পরা মেয়েটির পাশে থাকা ছেলেদের বলে মেয়েটিকে হাসপাতালে নিয়ে যেতে। ছেলেগুলো অর্নির কথা মতো মেয়েটিকে তাড়াতাড়ি নিয়ে যায়। সবাই চলে গেলে শরীরে মুড়িয়ে থাকা লম্বা কোটখানা খুলে পাশে থাকা চেয়ারের ওপর ছুঁড়ে মারে।
মাথার কালো টুপিটা খুলে লম্বা সিল্কি চুলগুলো পিঠ অব্দি ছড়িয়ে দেয় এবং চোখের কোণায় জমে থাকা এক ফোঁটা জল বা হাতের অনামিকা দিয়ে মুছে নেয়। চেহারায় একটা প্রশান্তি ও কষ্টে উভয়েরই ছাপ নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে সে। সকালে উঠে মোবাইলের রিংটংয়ের আওয়াজে মিহুর মেজাজ চরমে উঠে যায়। রেগে গিয়ে মোবাইলটা এক আঁচাড় মারে। দেওয়ালের সাথে লেগে একদম ভেঙে যায় ফোনটা। এরপর বালিশে আবারও মুখ গুজে দেয় মিহু। কিছুক্ষণ পর দরজায় প্রচণ্ড কড়া নাড়ার আওয়াজ পায় সে। এক লাফে বিছানায় উঠে বসে রাগে সমস্ত বালিশে মেঝেতে ফেলে দেয়। এরপর একটা ছোট বালিশ হাতে নিয়ে দরজার কাছে যায় সে। দরজা খুলতেই ওপাশে থাকা ব্যক্তিটির মুখের ওপর বালিশটি ছুঁড়ে মারে মিহু। মুখের বালিশটি সরিয়ে তিথি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো মিহুর দিকে। বালিশটিতে মিহুর গায়ে আচ্ছা মতো মারা শুরু করলো সে। যদিও মারগুলো লাগছে না, তাও তিথি অমন করছে, কারণ বালিশটি সোজা ওর নাকে লাগায় অনেকটা ব্যথা পেয়েছে আর বারবার শুধু হাঁচি হচ্ছে। মিহু বাবা তিথির হাত থেকে বালিশটা কেড়ে নিয়ে রাগী গলায় বললে, হ্যাঁ রে, সাত সকালে কি পেয়েছিস? আমায় ঘুমোতে দিবি না নাকি? 7 সকাল, তাই না? ঘড়িতে দেখ কয়টা বাজে। মিহু ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বাজে। ক্লাস 11টায় আজকে, তাই খুব আরাম করে ঘুমাচ্ছিল সে। আর তিথি এসে ওর ঘুমের 12টা বাজিয়ে দিল। রাগে জলজল করতে থাকা চোখে তিথির দিকে তাকিয়ে বলে, তোর কি চোখ কানা হয়ে গেছে? বাজে সকাল 9টা আর তুই এসছিস সবাই জাগাতে? ও তাই না? আচ্ছা, তোর ফোন চেক কর তো। ফোন চেক করে কি হবে? কি আবার হবে? অর্ণব স্যার কল দিয়েছিল, ধরিসটি কেন? হ্যাঁ নয়, হ্যাঁ, তোর ফোন চেক কর। মিহুর চোখ ছানা বড়া হয়ে গেল। তিথির কথা শুনে মিহু তার ফোন চেক করতে যাবে, কিন্তু ফোন খুঁজে পায় না। ওদিকে তিথি দেখলো মেঝেতে মিহুর ফোন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে আছে। মিহুর মাথায় পেছন থেকে হালকা একটা বাড়ি মেরে তিথি বলে, ওই হারামি, এখানে নিজের ফোন ভেঙে আবার কোথায় খুঁজছিস? ও আল্লাহ, মোবাইল ভাঙলো কিভাবে? বলে বাচ্চাদের মতো করে কান্না শুরু করে দিল। হইছে হইছে, এত নাকামি করতে হবে না। নিজেই ভেঙে এখন নিজেই কান্না করছে, আজব মাইরি। তুই বেশি কথা বলিস না। আচ্ছা শোন, বসন্তের ইভেন্টের সমস্ত আয়োজন শেষ না হওয়া পর্যন্ত স্যার তোকে সহ আমাদের 4 জনকে সকাল সকাল ভার্সিটি পৌঁছাতে বলেছে। কেন কেন এত সকাল সকাল কি করতে যাবো রে? ইটিস পিটিস নাকি? আরে ধুর, সব দায়িত্ব পালন তো করতেই হবে। তার উপর স্যারের কড়া নির্দেশ, আমাদের একটা ক্লাসও মিস করা যাবে না। তাই সকাল সকাল সব কাজ শেষ করে ক্লাস অ্যাটেন্ড করতে হবে সকলকে। ও বুঝলাম। কিচ্ছু বুঝিসনি, জাগিয়ে রেডি হো। ও হ্যাঁ, আচ্ছা তুই 2 মিনিট ওয়েট কর, আমি 10 মিনিটে রেডি হয়ে আসছি, কেমন? তিথি মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ল। একটা হোয়াইট লং কুর্তি, ব্লু জিন্স ও ব্লু কালারের ওড়না, সাথে গোল্ডেন কালারের ফিতার কড়ি, চুলগুলো বিনুনি করা। কপালের সামনে থাকা ছোট ছোট চুলগুলো খুব সুন্দরভাবে হাঁটার তালে তালে উঠছে। নিজের পায়ের দিকে তাকিয়ে হাঁটার গতি অনুসরণ করছে মিহু। তিথি ওর হাত ধরে থাকায় ওপরে না তাকিয়েও হাঁটতে পারছে সে। সামনে স্যারকে দাঁড়িয়ে থাকা দেখে মিহুর হাতটা ছেড়ে দেয় তিথি। মিহু তো সেদিকে খেয়াল নেই, সে তার পায়ের দিকে তাকিয়ে হেঁটেই চলছে। ওদিকে যে সামনে একজনের সাথে ধাক্কা খেতে চলেছে তা ওকে কে বলবে? বলতে বলতে ধাক্কা খেল সামনে থাকা ব্যক্তিটির সাথে। মিহু পড়ে যেতে নিলেই ধরে নেয় সে। তিনি অন্য কেউ নন, আসলে সে যে অর্ণব এটা তো জানার কথা, তাই না? আচ্ছা যাকগে, এখন বলি। মিহুকে ধরে ফেলে অর্ণব। মিহুও নিজের হাত দিয়ে জাপটে ধরে আছে অর্ণবকে। একটু পর নিজের থেকে আলাদা করে মিহু দুভাউ শক্ত করে চেপে ধরে। চোখ মুখ শক্ত করে মিহুর দিকে তাকিয়ে ধমকের সুরে অর্ণব বলে ওঠে, মাথা নিচু করে হাঁটার কি দরকার? চোখে কাপড় বেঁধে হাঁটলেই তো পারো। যত সব। তোমার হেল্প লাগবে, এজন্য আজকের মতো সহ্য করলাম, নইলে নাও গো ফ্রম হিয়ার। কথাগুলো এত জোরে বলে যে মিহুর চোখ বেয়ে টুপটাপ বৃষ্টি শুরু হয়। অর্ণবের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে চলে যায় গার্লস কমন রুমে। মিহুর চোখে জল দেখে অর্ণবের মনে কিছুটা খারাপ লাগলেও এই খারাপ লাগাটাকে মনের মাঝে ছাপ ফেলতে দেয় না সে। তাই ঘড়িটা একবার দেখে নিয়ে নিজের কাজের জন্য অন্যদিকে হাঁটা দেয় সে। জামার ডান হাতের কাঁধের অংশটুকু অনেকটা ছিঁড়ে গেছে, কাঁধের ওই জায়গাটুকু লালও হয়ে গেছে কিছুটা। এটাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মিহু। পাশে বসে ওকে ওর বেস্টরা সান্ত্বনা দিচ্ছে। মিহু কাঁদতে কাঁদতে বলছে, এই কেমন টিচার রে? এভাবে আমায় কেউ কোনো দিন বকেনি, আর এই শালা স্যার আমায় এভাবে ধুয়ে দিল। তোরও কি কম দোষ আছে নাকি? ওভাবে চিনে তাকিয়ে কেউ হাঁটে? মিহু কিছুটা অপরাধী সুরে মুখ গোমরা করে বলল, তাও ঠিক। আচ্ছা চল এখন স্যারের কাছে যাই। হ্যাঁ রে, ধমক খেয়ে মন ভরেনি, আবারও যেতে চাচ্ছিস স্যারের কাছে? তুই কি মনে করেছিস
স্যার তোকে খুব ভালো ভাববে। তোরা গেলে আমি চললাম। বলে উঠে যায় মিহু। বাকিরা কোনো উপায় না পেয়ে মিহুর পিছু পিছু চলে যায়। অডিটোরিয়ামের মাঝখানে কোমরে 2 হাত দিয়ে চারপাশে দেখছে মিহু। কোনো কিছু সাজানো গোছানোর আগে সবকিছু পরখ করে নেওয়াটা ওর অভ্যাস। ইমাজিনেশনের পাওয়ারটা নাকি অনেক বেশি, আর মিহু ওর কাজের আগে সবসময় এই ইমাজিনেশন অ্যাপ্লাই করে। এতে ওর কাজগুলো খুব গোছানো হয়। অডিটোরিয়ামের গ্যালারিতে বসে অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে মিহুর দিকে তাকিয়ে আছে। অর্ণবের মনে মনে এটাই ভাবছে, এই মেয়েটা কেন সব বিষয়ে এত বেশি বেশি করে। এতটা চঞ্চল কেউ হতে পারে তা মিহুকে দেখলে বোঝা যায়। একবার ঘড়ি দেখছে, একবার মিহুর দিকে তাকাচ্ছে। মিহু তার ওই একই ঢঙে দাঁড়িয়ে আছে। এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন প্রায় ক্লাস টাইম চলে এলো, তখন অর্ণবের রাগ সহ্যের সীমা ছাড়িয়ে গেল। এভাবে শুধু দাঁড়িয়ে থেকে মিহু কি পাচ্ছে সে জানে না, তবে মিহুকে এখন আচ্ছা মতো মার দিলে অর্ণবের গায়ের জ্বালা মৃত্যু। সে ভাবছে, পাগল নাকি মেয়েটা। হঠাৎ অর্ণব স্টেজে উঠে মিহুকে টান দিয়ে নিজের একদম কাছে টেনে নেয়। অর্ণবের যখন রাগ অনেকটা বেড়ে যায়, সে তখন কাঁপা কাঁপা সুরে কথা বলে। নিজের রাগকে অর্ণব কখনো কখনো কন্ট্রোল করতে পারে না, এবং এরই মাঝে কোনো কোনো সময় ভুল করে বসে। মিহু অর্ণবের এতটা কাছাকাছি আসায় ভয় পেয়ে যায়। নিজের ভয়ের ছাপ মুখে প্রকাশ করে না সে। তোমার জন্য আজকে এতটা টাইম খরচ করে এখানে বসে আছি, আর তুমি কিনা কাজ করা বাদ রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। আসলে তোমার থেকে হেল্পের কথা বলাই উচিত হয়নি আমার। স্যার, আপনি আমায় ভুল বুঝছেন। আমি তো আর একটা কথাও নয়, এখন যা করার আমি করব। আমার কারো হেল্পের কোনো প্রয়োজন নেই। গট ইট? নাও গেট লস্ট। নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল মিহুকে। মিহু খানিকটা মন খারাপ করলেও কিছু একটা ভেবে একটা মুচকি হাসি দিয়ে বেরিয়ে গেল। অর্ণবের মনে হলো মিহুর এই মুচকি হাসির মাঝে এমন অনেক কথা আছে যা ও এই হাসিটা দিয়ে বলে গেল। তবে নিজের কাজ নিয়ে টেনশনে থাকায় এসব নিয়ে আর অত মাথা ঘামালো না সে। অর্ণব ভাবলো আজ কোনো মতেই এসব কাজ করা সম্ভব নয়। যা করার কাল সকালে করতে হবে আবার। এরপর সে অডিটোরিয়াম ছেড়ে চলে আসলো। টেবিলে রাখা কফির কাপটা হাতের হালকা ধাক্কায় গড়িয়ে পড়ল। এতে অর্ণবের কোলে থাকা ল্যাপটপের ওপর অনেকটা কপি পড়ে গেল। হকচকিয়ে ল্যাপটপ নিয়ে দাঁড়িয়ে পড়ল সে। ল্যাপটপের ওপর অনেকটা কপি পড়ে যাওয়ায় তা অন হচ্ছিল না। এতে অর্ণব মাথায় হাত দিয়ে বসে পড়ল। ভার্সিটির বসন্ত উৎসবের জন্য রাত জেগে অনেকটা কষ্ট করে অডিটোরিয়াম সাজানোর প্ল্যান করেছিল ল্যাপটপে। এখন যদি সেই ল্যাপটপই নষ্ট হয়ে যায় তাহলে কি করে হবে। বেডের ওপর বসে নিজের চুল একটা একটা করে ছিঁড়তে ইচ্ছে করছে তার। টেবিলের ওপর থাকা সমস্ত কাগজপত্র হাত দিয়ে টান মেরে ফেলে দিল সে। বিছানা থেকে মোবাইলটা হাতে তুলে নিয়ে একজনকে ফোন দিল। আজ বিকেলের মাঝেই আমার সব রেডি চাই বলে আবার ফোনটা কেটে দিল। এছাড়া অর্ণবের কাছে আর কোনো উপায় নেই, কালকেই অনুষ্ঠান। এই উপায় ছাড়া কালকের মধ্যে কিছুই অ্যারেঞ্জমেন্ট করতে পারা যাবে না। কিন্তু ওদিকে যে মিহু ওর দলবল নিয়ে সবকিছু কমপ্লিট করছে তা ওনার জানা নেই। সকাল থেকে বিকেল হয়ে গেছে, মিহুও তার দলবল মিলে সবকিছু সাজাচ্ছে। অর্ণবের ডাকা লোকজন এসেছিল, তবে মিহুই ওদের তাড়িয়ে দিয়েছে। সবকিছু গোছগাছ করা হয়ে গেলে পুরোটা অডিটোরিয়াম দেখতে অসাধারণ লাগছে। বাকি সব টুকটাক কাজ সেরে সন্ধ্যার দিকে ওরা সবাই বাড়ি ফেরে। অর্ণবকে এখন অনেকটা রিল্যাক্স লাগছে। ভার্সিটিতে খোঁজ নিয়েছিল, কাজ শেষ এটা জানার পর আর অন্য কোনো খোঁজ নেয়নি, প্রয়োজনও মনে করেনি সে। কাজ করতে করতে হাত পা অবশ হয়ে পড়েছে মিহুর। বাসায় ফেরার পর শুধু ড্রেস চেঞ্জই করে সে যে বিছানায় গা এলিয়ে দিয়েছে আর ওঠেনি। খুব আরাম করে ঘুমাচ্ছে মিহু, তবে কাল যে ওর সাথে কি হতে চলেছে তাও নিজেও জানে না। নীল রঙের একটা পাঞ্জাবি, সাদা গ্যাবার্ডিন প্যান্ট, বা হাতে ঘড়ির বদলে একটা কালো ফিতা, চুলগুলো জেল দিয়ে সেট করা। সব মিলিয়ে অন্নবাজকে সব মেয়েকে মেরেই ফেলবে নিজের লুক দিয়ে, এমন লাগছে। এমনিতেও ভার্সিটির প্রতিটা মেয়ে অর্ণব স্যার বলতে পাগল, কিন্তু অর্ণব স্যার কারোর সাথে সেরকম কথা না বলাই কোনো মেয়ে লাইন মারা চান্স পায় না বললেই চলে। সেখানে মিহু একমাত্র মেয়ে যাকে অর্ণবের অনেকটা জেনুইন লেগেছিল, যে কারণে নিজে থেকেই মিহুর সাথে হালকা কথা বলেছিল। মিহুর সাথে ভাব জমাতে নয়, আসলে এটা বুঝতে সবাই কেন ও রূপের পেছনে ছোটেনি, নিজের ব্যক্তিত্বটা ছোট করে ফেলে। সে যাই হোক, মিহুর সাথে সেদিন হালকা মনোমালিন্য হওয়ায় খারাপ লাগলেও দুঃখ পাচ্ছিল না অর্ণব। এটা একটা স্বাভাবিক ব্যাপার, তাই কিছু মনে করার নেই। গাড়ি থেকে নেমে যেই না একটু পা ফেলতে যাবে, ঠিক তখনই ভার্সিটির বারান্দা ও মাঠের মাঝে অবস্থান করা সব মেয়েরা তাকে ঘিরে ধরে। কাছে এসে সবাই চিল্লাচিল্লি করাতে অর্ণবের ভীষণ রাগ তো হচ্ছে, সাথে বিরক্তিটাও হচ্ছে। রাগকে কন্ট্রোল করতে না পেরে সবার উদ্দেশ্যে জোরে একটা ধমক দিয়ে দেয়, সাথে সাথে সবাই চুপ।
মেয়েদের ভিড়ের থেকে খানিকটা দূর দিয়ে একটা মেয়ে ওদের দিকে তাকাচ্ছিল। মাথায় একটা ফুলের টায়রা, বাসন্তী রঙের শাড়ি, হাতে সব রঙের মিশ্রণের রেশমি চুড়ি, কপালে ছোট্ট একটা কালো টিপ, ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক। সব মিলিয়ে যেন একটা স্বপ্নের রাজকুমারী হেঁটে যাচ্ছে। অর্ণবের খেয়াল সেদিকে হতেই যেন ভাষা হারিয়ে যায়। সে তো মিহু। তবে মিহুকে এই বাসন্তী রঙের শাড়িটাতে দেখতে দারুণ লাগছে। অর্ণবের কেন জানি মনে হচ্ছে ওর সবচেয়ে অপছন্দের রংটিও আজকে সেই পারফেক্ট কাউকে পেয়েছে। অর্ণবের অপছন্দের রং বাসন্তী কেন যেন আজ খুবই ভালো লাগছে। মিহু শুধু এদিক ওদিক নজর বুলাচ্ছে। একটু আগেই হোঁচট খেয়ে পড়ে গেছিল সে। অডিটোরিয়ামের পর্দার পেছনে অনেক তার থাকায় সেই তারে বেঁধে পড়েছিল। তাই চারিদিকে তাকিয়ে দেখছে কেউ ওর পড়ে যাওয়া দেখে ফেলেছে কিনা। কাউকে না দেখে হাসি মুখে উঠে গেল সে। ওদিকে আড়ালে দাঁড়িয়ে যে একজন হাসছে সেটা মিহু টের পায়নি। অবশ্য মিহুকে হোঁচট খাওয়ানোর পেছনে তারই হাত। অর্ণবের কাছে মনে হচ্ছিল মিহু ওকে অ্যাটিটিউড দেখায়, তাই মিহুর ওই রকম অ্যাটিটিউড ভাঙানোর জন্য একটা তার এমনভাবে ফ্লোরে বেঁধে রেখেছিল যাতে পা বাঁধলেই মিহু পড়ে যায়। মিহুর পড়ে যাওয়াতে অর্ণবের বেশ শান্তি লাগছে এখন। নিজেকে একটু সময়ের জন্য বীর পুরুষ মনে হচ্ছে তার। সে যাই হোক, অডিটোরিয়ামের সাজানো দেখে অর্ণব ভীষণ খুশি। নিজের বাঁ কাঁধে নিজেই দুটো বাড়ি দিয়ে বলছে, বাহ অর্ণব বাহ, একদিনের মাঝে এত সুন্দর ডেকোরেশন, নিজেকে নোবেল দিলে ধন্য লাগতো। মিহুর এখন কপাল চাপড়ানোর ইচ্ছে হচ্ছে। কখন থেকে তিথি ও চৈতিকে খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। ওদিকে বিপুল ও পিয়াস কোথায় যাওয়ার কথা বলে ওকে একা রেখে চলে গেল। এই কদিনে পিয়াস অনেকটাই আগের মতো হয়ে গেছে। ওদিকে অনুষ্ঠান শুরু হতে চলেছে। মিহু নিজেকে ভালোবাসা, অনুভূতি এসব থেকে দূরে রাখে। ভার্সিটিতে আসার পর কদিনের মাঝেই অনেকে ওকে প্রপোজাল পাঠিয়েছিল, কিন্তু ও সবাইকে রিজেক্ট করেছে। এর মাঝে স্টেজে অর্ণব স্যারের আগমন ঘটল। অর্ণবের চোখ মিহুর চোখে পড়তে মিহু চোখ সরিয়ে নেয়। মনে মনে অর্ণবকে হাজার গালাগাল দিতে থাকে। তখন অর্ণবকে সব মেয়েরা ঘিরে ধরায় মিহু ভাবে, গ্যালারিতে বসে এসব ভাবতে ভাবতে একটা আওয়াজ ওকে বেশ বিস্মিত করে দেয়। মাইকে নিজের নামের অ্যানাউন্সমেন্ট শুনে মিহু অনেকটা অবাক হয়। কী কারণে, কেন এবং কিসের জন্য ওর নাম মাইকে অ্যানাউন্সমেন্ট করা হলো তা জানতে এবার ভালো করে কান পেতে সবকিছু শুনল। সেখানে তার সেই বদমাইশ অর্ণব স্যার এটাই বলেছে, আজকের পুরোটা অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত সকল পারফরমেন্সের অ্যাঙ্কারিং করবেন অপর্ণা মেহজাবিন ওরফে মিহু, প্রাণীবিদ্যা বিভাগ, অনার্স 2য় বর্ষ। ডান হাতে মাইক ও বাঁ হাতে একটা সাদা কাগজ নিয়ে বোকার মতো স্টেজে দাঁড়িয়ে আছে মিহু। অর্ণব স্যার যে ওকে এমন একটা বাজ দেবে জানা থাকলে আজ ভার্সিটি আসতো না ও। এভাবে কোনো প্র্যাকটিস ছাড়া কি অ্যাঙ্কারিং করা যায়? পর্দার আড়ালে দাঁড়িয়ে অর্ণব হেসেই চলেছে। মিহুর আগেও একবার এসব করেছে, তাই আর ভয় না পেয়ে শুরু করে দেয়। সাথে তিথি ও চৈতি থাকায় ততটা ভয় পাচ্ছে না। এবারেও অর্ণবকে হার মানালো মিহু। অর্ণবের ধারণা ছিল মিহু এসব অনুষ্ঠান পরিচালনা পারবে না, কিন্তু এত ভালোভাবে অনুষ্ঠান পরিচালনা করায় সবাই মিহুকে বাহবা দিচ্ছে। মিহু ফেরার সময় অর্ণবের সাথে দেখা হলে বলে, স্যার বাস তো আজ খাইছিলাম, কিন্তু দেখলেন সেটাই আবার কিভাবে অন্যজনকে দিয়ে দিলাম। অর্ণব মিহুর কথায় মুখে খানিকটা বিরক্তির ছাপ নিয়ে বলে, রাস্তা ছাড়ো তো, কোত্থেকে যে আসে, উফ। অর্ণব চলে গেল। মিহু একগাল হেসে দিয়ে নিজের বাড়ির পথে রওনা দিল। অর্ণব গাড়ির কাছ নামিয়ে মিহুর যাওয়ার পথে চেয়ে হালকা মুচকে হাসি দিল। এই মেয়েটাকে ভীষণ অন্যরকম লাগে তার, কিছুটা মনের মতন আর কিছুটা অদ্ভুত, সব মেয়েদের থেকে আলাদা। পরদিন সকালে ভার্সিটিতে একটা কাণ্ডে শোরগোল পড়ে গেল। ভার্সিটির সবাই চিৎকার চেঁচামেচি করছে, কেউ কেউ কান্নাও করছে। এর মাঝে মিহু গেট দিয়ে ভার্সিটি প্রবেশ করলো। ওর ফ্রেন্ডের কাউকেই খুঁজে পাচ্ছিল না সে। মাঠের এক কোণে অনেক মানুষের ভিড় ঠেলে গিয়ে দাঁড়ায় মিহু। গিয়ে তাকে তিথি, চৈতি ও বিপুল মাথায় হাত দিয়ে বসে আছে। চৈতি অনেক চুপচাপ হয়ে আছে, দেখে মনে হচ্ছে অনেক বড় একটা শক পেয়েছে সে। চৈতি ও তিথির পাশে গিয়ে বসে চিন্তিত সুরে ওদের জিজ্ঞেস করে মিহু। কি হয়েছে তোদের, এমন দেখাচ্ছে কেন? নিচুপ। কি রে বল, কি হয়েছে? ওরা কেউ জবাব না দেওয়ায় ভিড়ের মাঝে একজনকে জিজ্ঞেস করে। কি হয়েছে রে? উক্ত ব্যক্তিটি কাঁদো কাঁদো সুরে বলে ওঠে, মিহু, কাল রাতে পিয়াসের লাশ ওই বাড়ির ব্রিজের নিচে পাওয়া গেছে। কি? মিহু যেন আকাশ থেকে পড়ল কথাটি শুনে। কয়েক মুহূর্তের জন্য সমস্ত দুনিয়া ওলটপালট হয়ে গেছে তার। ধপ করে সেখানেই বসে পড়ে মিহু। পিয়াসের মৃত্যুর খবরটা পুরো ভার্সিটিতে শোকের ছায়া নামিয়ে দিয়েছে বলা চলে। যেহেতু পিয়াস পলিটিক্স করত, তাই সেখানকার অনেক ছেলেপেলেরা পিয়াসের মৃত্যুর ব্যাপারে রহস্য উদ্ঘাটন করার পদক্ষেপ নেয়। পিয়াসের মৃত্যুটার রহস্য কেউই বের করতে পারছে না, কেননা এটাকে মার্ডার বলা চলে নাকি আত্মহত্যা কিছুই কেউ বুঝতে পারছে না। পিয়াসের শরীরের কোথাও আঘাত করার কোনো চিহ্ন পাওয়া যায়নি।
যে কোনো মানুষ ব্রিজ থেকে পড়লে যতটুকু ক্ষতি হবে ঠিক ততটুকুই আঘাত লেগেছে বলে ডাক্তাররা বলেছেন। মিহু ও বাকিরা সবাই খুবই ভেঙে পড়েছে। ওরা ভাবতেই পায়নি পিয়াস ওদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে। নিজেদের এতটা কাছের বন্ধুকে হারানোর ব্যথা অনেকটা ঘায়েল করে দিয়েছে ওদের। কিছুদিন হলো অর্ণব মিহুকে অনেকটা চুপচাপ দেখছে। আগে সেই মিহুকে অনেকটা মিস করছে অর্ণব। সবসময় যে মিহুর মুখে হাসি দেখতো তার মুখটা এই কয়দিন বিষণ্ণতায় ঘেরা, যা দেখতে অর্ণবের কাছে একদমই ভালো লাগছে না। অর্ণব ভালো করেই জানেন পিয়াসের মৃত্যুটা মিহুর কাছে অপ্রীতিকর, তাই ওর এমন অবস্থা। ক্লাসের শেষে বের হয়ে যাওয়ার সময় মিহুকে বলে ক্লাস শেষে দেখা করতে। মিহু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। ক্লাস শেষে মিহু অর্ণবের সাথে দেখা করতে যায়। অর্ণব মিহুকে দেখে নরম গলায় বলে, এখন তোমায় একটু আমার সাথে যেতে হবে। মিহুর কপালে ভাঁজের রেখা পড়ে, কনফিউজড ভাবে উত্তর দেয়, কোথায় যেতে হবে স্যার? আমার আজ সময় নেই। দেখো মিহু, আমার কথার উপর দিয়ে কথা বলো না। যখন বলেছি আমার সাথে যাবে তখন যাবেই। কিন্তু স্যার অর্ণব নিজের হাতের আঙুল দিয়ে মিহুর ঠোঁট চেপে ধরে বলে, আমি কিছু জানতে চেয়েছি। এবার মিহু অর্ণবের চোখের দিকে ভালো করে তাকায়। কি একটা মায়াবী চোখ, যেন ওই চোখ দুটো শুধু নেশায় ধরায়। মিহুর মুখের ওপর থেকে হাতটা সরিয়ে চেয়ারের ওপর থাকা কোট হাতে তুলে নিয়ে বেরিয়ে যায় অর্ণব। গাড়িতে ওঠার পর অর্ণব মিহুকে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমার কাছে প্রাকৃতিক সবচেয়ে কোন বিষয়টি প্রিয়? এই ধরো পাহাড়, সমুদ্র, নদী, গাছপালা, কোনটা? আজকে আমরা সেখানেই যাব। মিহুর এমনিতেই অনেকটা বিরক্তি লাগছে। কি হলো মিহু, বলো। মিহু খানিকটা অস্বস্তি নিয়েই বলে, স্যার আপনার যেখানে ভালো লাগে সেখানেই যেতে পারেন। মিহু, আমি চাই তোমার পছন্দের একটা জায়গায় যেতে। কিন্তু কেন? আমার তো ঘোরাঘুরির কোনো শখ এখন নেই স্যার। মিহু, তোমায় যেটা বলেছি শুধু সেটার অ্যান্সার দাও, বাকিটুকু আমি দেখে নেব। মিহুর মনটা খারাপ থাকলেও একটু খোলামেলা পরিবেশের আশা করত, তবে এসব চিন্তায় কোথাও যাওয়া হয়ে ওঠেনি। জানালার বাইরে একবার তাকিয়ে নরম গলায় উত্তর দেয় সে। সমুদ্র। মিহুর দিকে তাকিয়ে একটা মুচকি এসে গাড়ি স্টার্ট করে পাড়ি দেয় এক দূরের পথে। প্রায় 1.5 কি 2 ঘন্টার মাথায় গিয়ে একটা জায়গায় পৌঁছায় ওরা। গাড়ি থেকে নামার পর মিহুর মুখে একটা প্রশান্তির হাসির ছাপ দেখা যায়, যেটা দেখার জন্য অর্ণব একদিন ছটফট করছিল। পায়ের জুতো খুলে নরম ঘাসের ওপর পায়ের ধাপ ফেলে মিহু, এতে ঘাসগুলি দেবে যায়। কয়েক পা হেঁটে গিয়ে নদীর তীরে গিয়ে পানিতে পা ডোবায় সে। এতটা হাওয়ায় নদীর স্রোত এমনভাবে বইছে, এতে করে কিছু সময় পর পর পানির ঢেউ এসে তীরে আসতে পড়ছে। পানিতে পা থাকার অবস্থায় পায়ে যখন পানির ঢেউ এসে লাগছিল, সেই সময় মিহু এমনভাবে হেসে উঠছিল যেন ওর কতদিনের আশা পূরণ হলো আজ। তীরের ওপরেই পকেটে 2 হাত দিয়ে অর্ণব দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে 1 ফোঁটা হাসির রেখা, যা দেখতে অসাধারণ। সে তো নিজের হাসির দিকে খেয়াল না করে সামনে দাঁড়িয়ে নদীর ওই অবাক করে দেওয়া ঢেউগুলোর সাথে খেলা করা মেয়েটিকে দেখছে। মেয়েটির চোখে একটা অদ্ভুত ভাষা রয়েছে, যা যে কেউ পড়তে পারে না। ওর চোখের ভাষা সেই পড়তে পারবে যে ওর মাঝে ডুব দিতে পারবে। অর্ণবের ভীষণ ইচ্ছা মিহুর চোখে সেই ভাষাগুলো পড়ার, ওর মাঝে ডুব দেওয়ার। তবে একা একা নয়, মিহুর সাথে ডুব দেওয়ার ইচ্ছে ওর। পেছনে ফিরে দেখে অর্ণব ওর দিকে তাকিয়ে এমনভাবে হাসছে যেন মনে হবে মিহুর মাঝে একটা অমায়িক সুখ বিরাজমান। নিজেকে এখন অনেকটা মুক্ত পাখির মতো লাগছে মিহুর। দৌড়ে গিয়ে কোনো কিছু না ভেবে অর্ণবের হাত ধরে ফেলে সে। এরপর টানতে টানতে পানির কাছে নিয়ে আসে। পায়ে জুতো থাকায় পানির মাঝের প্রায় অনেকটা বালু অর্ণবের জুতোয় ঢুকে পড়ে। এই ব্যাপারটাই খুবই আনকমফোর্টেবল লাগলেও মিহুর ওর হাত ধরে থাকায় অন্যরকম ভালো লাগা কাজ করে। মিহুর এতক্ষণে হুঁশ ফেরে যে স্যারের হাত ধরে আছে সে, এতে ওর গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। মিহুকে লজ্জা পেতে দেখে অর্ণব ফিসফিস করে বলে, গাল দুটোই কি হাতটা ছুতে দেবে? কথাগুলো আপঝাপচা মিহুর কান অব্দি পৌঁছায়। সাথে সাথে অর্ণবের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে, কি বললেন? আবার বলুন। অর্ণব খানিকটা ঘাবড়ে যায়, কাঁচতে কাঁচতে বলে, কই কিছুই তো বলিনি। ও, আমার মনে হলো কিছু বললেন, ছোঁয়া টাইপ কিছু। আরে না, হয়তো ভুল শুনেছো। হতে পারে। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ বলো। আপনাকে অনেক ধন্যবাদ। কেন? তোমায় নিয়ে ঘুরতে এসেছি বলে? না, সে কারণে নয়। তাহলে? এই ঘুরতে তো ইচ্ছে করলে আসাই যেত, তবে কি মন অনেক খারাপ ছিল। কেউ যে মন ভালো করার জন্য এভাবে এভাবে একটা গিফট দেবে ভাবতে পারিনি। নিজের কাছেই অনেকটা খারাপ লাগছে। আপনার সম্পর্কে অনেকটা ভুল ধারণা করতাম জানেন। নিজের ভালো মন্দের বিষয়টা আমি নিজেই ডিসাইড করি।
তাই বেশিরভাগ সময়ই বিষণ্ণতায় কাটে আমার। আজকে এখানে এসে এই খোলা হাওয়া ও নদীর জলে কি ছিল আমি জানি না, তবে একটা জিনিস অবশ্যই ছিল, সেটা হলো প্রশান্তি। অনেকে অনেকে নিজের এতটুকু দুঃখ নিয়ে এতটাই ব্যস্ত যে এমন কিছুর থেকে আলাদা হয়ে যায়, এতে করে নিজের জীবনটাকে একটু সুখের ছোঁয়াও দিতে পারে না। কিছু কিছু হাওয়া এমন আছে যা শরীরে একটা আনন্দের অনুভূতি দেয়, সেটা আমি এখানে এসে পেয়েছি এবং তার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। মিহুর বলা কথাগুলো অর্ণবকে বিমোহিত করে তোলে। মেয়ের প্রতি যেটুকু অনুভূতি ছিল তা যেন আরও কয়েক ইঞ্চি বেড়ে যায়। নদীর পানি খানিকটা তুলে মুখের পুরোটা ভিজিয়ে নেয়। মিহু এবং অর্ণবকেও করতে বলে। পানিতে মুখটা হালকা ভিজিয়ে নেওয়াতে একটা শীতল হাওয়া চোখে মুখে ছেয়ে পড়ে, যা অর্ণবকে জীবনের এই প্রথমবার এতটা সুন্দর প্রকৃতির কাছাকাছি টানে। সন্ধ্যা নামার কিছুক্ষণ আগে অর্ণব মিহুকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায়। ম্যাম, আর কতদিন ওই হারামজাদাকে এভাবে ছেড়ে দিয়ে রাখবেন? যতদিন মুক্তভাবে থাকবে ঠিক তত কষ্ট পাবে ও। কাউকে ছিনিয়ে তাহলে ওকে তো ছাড়ার প্রশ্নই আসে না। যদি ওকে ছেড়েই দেই তাহলে বাকিদের মারার কি প্রয়োজন ছিল? আচ্ছা ম্যাম, ওই শায়েক অর্ণবী কি আসল ভিলেন? হা হা বলে হাসিতে লুটিয়ে পড়ে অন্নি। রাত 12টা বাজতে চলেছে, কিন্তু ওর কাছে এই সময়টা রাতের শুরু। মিহুর দৃষ্টি সামনে বসে থাকা অর্ণবের দিকে। ওর বিছানার পাশে গালে হাত দিয়ে বসে আছে অর্ণব। বাথরুমে পড়ে গিয়ে পাটা মচকে যাওয়ায় কিছুদিন ভার্সিটি যাওয়া হয়ে ওঠেনি ওর। মিহুর ভার্সিটি না যাওয়া নিয়ে আর কেউ টেনশন করুক বা না করুক, অর্ণব ঠিকই চিন্তা করছিল। তাই তো থাকতে না পেরে চলে এলো মিহুকে দেখতে। কিছুটা রেগেও আছেন উনি। ওদের বাসায় এসে দু একটা বকাঝকাও দিয়েছেন মিহুকে। বকা খাওয়ার সময় মিহুর মনে হচ্ছিল অর্ণবের অক্সিজেন এতদিন এখানে ছিল, যেন ওকে দেখে স্বস্তি পেল অর্ণব। এমনটা দেখে মিহু যতটা হাসি পাচ্ছিল ঠিক ততটাই সন্দেহ হচ্ছিল, কারণ এসব লক্ষণ তো ভালো নয়, নিশ্চয়ই কোনো ভেজাল আছে। অর্ণবকে চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকতে দেখে ও বলে, আচ্ছা স্যার, একটা প্রশ্ন করি। অর্ণব কিছু ভাবছিল। মিহুর কথায় ধ্যান ভাঙল, একটু ভরকে গিয়ে বলল, হ্যাঁ বলো। আচ্ছা, অন্য কোনো স্টুডেন্ট হলেও কি আপনি তাকে তার বাসায় গিয়ে দেখে আসতেন? মিহুর এমন প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না অর্ণব। সে জানে এই প্রশ্নের উত্তর তা জানা নেই, তাই মিহুকে একটা ধমক দিলেন। শাট আপ, তুমি এত বক বক কেন করো বলো তো? পা মচকে বিছানায় পড়ে আছে, তাও তোমার কথা শেষ হয় না? অন্যদিকে তাকিয়ে মিহু জবাব দেয়, আসলে কি স্যার, সব কিছু তো থেকে যায় না। যেটা থাকার সেটা হলো কথা। তাই মন খুলে কথা বলাটা আমার সবচেয়ে বেশি প্রিয়। কথাগুলোর মাঝে অর্ণব একটা বিষণ্ণতা খুঁজে পেয়েছে। ওর কিছুক্ষণের জন্য এটা মনে হচ্ছিল এই দুরন্ত মেয়েটার মাঝে কিছু তো আছে, যা সে প্রকাশ করে না, যাতে মানুষ না বোঝে সে কারণে হাসির পর্দা দিয়ে ঢেকে রাখে ভেতরে সেই মিহুকে। মিহু, আমি এখন উঠি, অনেক সময় হয়ে গেছে এসেছি। তোমার বাবা মায়ের সাথেও তো দেখা হলো না। বাবা মা গ্রামের বাড়িতে গেছেন। দাদুর শরীরটা প্রখর খারাপ তো, তাই আমার ছোট ভাইয়াকে রেখে গেছেন। আজ সন্ধ্যায় চলে আসবেন বোধহয়। ওকে, তাহলে আমি আসি। বাই অ্যান্ড টেক কেয়ার। লাফালাফি করো না একদম, কেমন? অর্ণব যাওয়ার সময় আবারও ফিরে তাকালো আর নরম সুরে বলল, মিহু। জি স্যার, বলুন। না কিছু নেই, এমনি। বলে একটা নজর করা মুচকি হাসি দিল এবং চলে গেল। মিহুর মনে মনে একটা কথাই চলছিল, আমি যা ভাবছি যদি তাই হয়ে থাকে তাহলে তো। আজ মিহুর পাটা ঠিক হয়েছে অনেকটা, হাঁটতে পারবে এমন। ওদের বাসা থেকে কিছুটা রাস্তা হেঁটে তারপর বড় রাস্তায় গিয়ে রিক্সা ধরতে হয়। হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে রাস্তায় থাকা কয়েকটা গাঁজাখোর টাইপের ছেলেরা মিহুকে উদ্দেশ্য করে বলে, দেখ দেখ, হাঁটতে পারছে না, এই যে এভাবে হাঁটছে কেন? পায়ে ব্যথা? এসো, আমি কোলে তুলে নিয়ে যাই, কেমন? মিহু ওদের নজর আন্দাজ করে চলে যেতে নিলেই ওরা আবারও বলে ওঠে, কি হলো? আমাদের দেখো পছন্দ হচ্ছে না বুঝি? পাশ থেকে আরও একজন বলে, আরে এভাবে পছন্দ হবে না, ঘরে নিয়ে গেলে ঠিকই পছন্দ হবে। মিহুর আর সহ্য হচ্ছে না, চোখ বেয়ে পানি পড়বে পড়বে ভাব। হঠাৎ ছেলেগুলোর মাঝে একজনের মুখে জোরে একটা ঘুষি পড়ল। ঘুষিটা এত জোরেই পড়ল যে ছেলেটার নাক ফেটে গেল। বাকি ছেলেগুলোর পেটে মুখে পিঠে সমানে লাঠি পড়তে থাকলো। একে একে সব কটা ছেলেকে মেরে কাত করে মিহুর হাত ধরে টেনে এনে গাড়ির সাথে চেপে ধরল। সে অর্ণব। মিহুর গলার দুপাশে দু হাত রেখে
গাড়ির সাথে চেপে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো। আর কোনোদিন যদি একা একা বের হতে দেখেছি তাহলে ঠ্যাং ভেঙে বসিয়ে রাখবো। কাল থেকে যদি পরনে বোরখা না দেখি তাহলে খুন করে দেবো বলে দিলাম। অর্ণবের চোখে এতটা রাগ মিহু এর আগে দেখেনি। ওই ছেলেগুলোর বলা কথাতে এমনিতেই চোখে জল জমেছিল। এদিকে অর্ণবের এমন ব্যবহারে মিহু কেঁদে দিল। মিহুর কান্না দেখে অর্ণবের এতক্ষণ হুঁশ ফিরল। নিজেকে ওর থেকে দূরে নিয়ে শান্ত গলায় বলতে শুরু করলো। লুক, আই এম সরি, বাট তুমি এদিকে একা কেন আসছো বলো তো? আর হ্যাঁ, কাল থেকে বোরখা পরবা, কেমন? মিহু অবাক হয়ে অর্ণবের দিকে তাকিয়ে আছে। অর্ণব মিহুকে আবারও বলে। কথাগুলো কানে গিয়েছে নাকি চিবিয়ে চিবিয়ে খেয়েছো? স্যার, আগে একটা কথা বলুন, আপনি এখানে কি করছিলেন? অর্ণব এবার একটু দোটানায় পড়ে গেল। কি জবাব দেবে? কোনো জবাব না দিয়ে মিহুকে বলে। অত শত তোমার জানতে হবে না, গাড়িতে ওঠো। কিন্তু স্যার। গাড়িতে ওঠো বলছি। মিহু আর কোনো উপায় না পেয়ে গাড়িতে উঠে বসলো। তারপর ওরা দুজনে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। ওদিকে মিহু ও অর্ণবের দিকে কেউ যে নজর রাখছে তার খবর তো জানে না। আড়ালে বসে হেসে চলেছে সে। ক্লাসের মধ্যে একা দাঁড়িয়ে যেখানটায় প্রতিদিন মিহু বসে সেখানটায় তাকিয়ে ঠোঁটের কোণে এক ফোঁটা হাসির ঝিলিক নিয়ে আছে অর্ণব। মিহুকে যে ও ভালোবাসে এর মাঝে কোনো সন্দেহ নেই। তবে কতটুকু বাসে তা যদি মিহু জানতো তাহলে হয়তো ওর কাছ থেকে দূরে দূরে থাকতো না। আজ সেখানে সে নদীর পাড়ে মিহুকে নিয়ে যাবে সে। মিহুর মাঝে যে কি আছে তা অন্য ভেবে পায় না। মেয়েটি সবার থেকে আলাদা। আসলে কি আর বলা যাবে? হয়তো যাকে ভালোবাসা যায় তাকে অন্য সবার থেকে আলাদা মনে হবে, এটাই নর্মাল। তবে কি মিহু মেয়েটা একদমই আলাদা? ওর মুখে হাসি থাকলে ওর ভেতরে কিছু তো একটা আছে। মনে হয় যেন হাসিটা ওর মুখে একটা পর্দা মাত্র। আর সেই পর্দা কেউ সরাতে পারেনি বলে ও নিজেই হাসিটা নিয়ে নিজেকে ঢেকে রেখেছে। তবে যদি আমি সরাতে পারি তাহলে? যদি ওর বুকে সত্যিকারের হাসিটা ফোটাতে পারি? ক্লাসরুমে দাঁড়িয়ে আনমনে এসব বলছিল অর্ণব। তবে ওর কথাও যে কেউ শুনছিল তাও জানে না। যে এসব কিছু শুনছিল সে অর্ণবের কাছে অপরিচিত হলেও অর্ণব তার কাছে ভীষণ পরিচিত। এমন পরিচিত যে কখনো ভোলার নয়। আচ্ছা, সেটা কি মিহু যে অর্ণবের সব কথা শুনছিল? ক্লাসরুমের বাইরে দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল মিহু। ক্লাসরুমে একা কারো কথার আওয়াজে থেমে যায়। কতগুলোর মাঝে মিহু নাম শুনতে পাওয়ায় দরজার কাছে কান পেতে থাকে। অর্ণবের বলা কথাগুলো শুনে মিহুর মুখে একটা বিজয়ের হাসি ফুটে ওঠে। আর যাই হোক, শেষমেশ ও নিজের কাজে সফল হতে পেরেছে। এটাই সেই টাইমটা যার জন্য মিহু এতটা দিন ওয়েট করে এসেছে। কপালের সামনে আসা চুলগুলোকে ফু দিয়ে সরিয়ে স্বাভাবিক পায়ে হেঁটে কোনো এক জায়গার উদ্দেশ্যে রওনা দেয় সে। রাত ৮টা বাজতে চলল। নদীর তীরে একটা সুন্দর সাদা রঙের গোলাপ হাতে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। কারণ অর্ণবের প্রেয়সী আজ সাদা রঙের একটা ড্রেস পরে আসবে। ওর প্রেয়সী যখনই মাটিতে পা রাখবে ঠিক তখনই নিজের মনের কথাগুলো তাকে উদ্দেশ্য করে বলে দেবে অর্ণব। প্রথমবার, তবে কেমন একটা সুরসুরি কাজ করছে ওর। আজ একটা নার্ভাস ফিলিংস। অর্ণব চেয়েছিল মিহুকে সাথে করে আনবে, তবে মিহু ফোনে জানিয়ে দেয় ওর ফ্রেন্ডের সাথে আসবে এখানে। মিহুর ফ্রেন্ডের কথা বলায় আর কথা বলানি অর্ণব। তবে এতক্ষণ তো লাগার কথা না, তাই একবার ফোন করলো মিহুর নম্বরে। কিন্তু নাম্বারটাও সুইচ অফ বলছে। বারবার ট্রাই করছে অর্ণব, তবুও মিহুর ফোনে কল যাচ্ছে না। অর্ণব এবার অনেকটা দুশ্চিন্তায় পড়ে গেল। ঠিক আছে তো মেয়েটা। কিছুক্ষণ পর একটা আননোন নাম্বার থেকে অর্ণবের ফোনে কল আসে। কলটা ধরে কানে নিতেই ওপাশ থেকে খুব চেনা একটি মেয়েলি কণ্ঠ ভেসে আসে। ডোন্ট ওয়ারি মিস্টার শাইখ অর্ণব, মিহু ইজ অ্যাবসলিউটলি ফাইন, জাস্ট ওয়েট ফর 5 মিনিটস, শি ইজ অন হার ওয়ে। কণ্ঠটা প্রচুর চেনা, তবে কথা বলার স্টাইল ও অ্যাটিটিউড অনেকটা আলাদা বলে ফোনে কে ছিল ঠিক বুঝতে পারছে না অর্ণব। মিহু ঠিক আছে, এটাই অর্ণবের জন্য এনাফ। তাই বাকি সব চিন্তা মাথা থেকে ঝেড়ে প্রপোজ কিভাবে করবে সেদিকে মন দেয়। ঠিক 5 মিনিটের মাথায় রাস্তার অনেকগুলো গাড়ির লাইট জ্বালানো অবস্থায় আসতে দেখা যায়। এতগুলো গাড়ি আসতে দেখায় অর্ণবের খানিকটা খটকা লাগে। তীর থেকে রোডের মাঝে এসে দাঁড়ায় অর্ণব। ওর থেকে ঠিক 5 ফিট দূরে সবগুলো গাড়ি একে একে থেমে যায়। সব মিলিয়ে 10-12টার মতো কালো গাড়ি হবে হয়তো। এর মাঝে সেকেন্ডের গাড়িটা কালো মার্সিডিস। সবগুলো গাড়ি থেকে কালো স্যুট ও প্যান্ট পরা ছেলেরা বেরিয়ে লাইনে দাঁড়িয়ে যায়। দেখলেই বোঝা যায় ট্রেনিং প্রাপ্ত সবাই। ছেলেগুলোর মাঝে একজন ওই ব্ল্যাক মার্সিডিসের ড্রাইভারের পাশের সিটের দরজার পাশে গিয়ে দাঁড়ায়। অর্ণব সবকিছু মনোযোগ সহকারে দেখছে। কি হতে চলেছে তার জন্য একদমই প্রস্তুত নেই সে। তবে যা হবে এতে অর্ণবের যে কতটা ক্ষতি হবে তা সে জানে না। কিছু একটা সিগন্যাল পেয়ে গাড়ির দরজার কাছে দাঁড়ানো ছেলেটি গাড়িটির দরজা খুলে দেয়।
প্রথমে একটি হাই হিল বুট পরা পা বেরিয়ে আসে গাড়ি থেকে। গাড়ির দরজায় কালো লেডিস গ্লাভস পরা হাত রেখে পরনের সম্পূর্ণ কালো আউটফিটে বেরিয়ে আসে একটি মেয়ে। গ্লাভস পরা হাত দুটো কালো জিন্সের পকেটে ঢুকিয়ে হাই ক্লাসি লুক নিয়ে অর্ণবের দিকে এগোতে থাকে। চোখে থাকা কালো সানগ্লাসটি সরিয়ে অর্ণবের চোখের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে একটা ডেভিল হাসি দেয়। যিনি সামনে আছেন তাকে দেখে অর্ণবের চোখ স্বাভাবিক থাকলেও হাত পা কাঁপছে। সে ভাবতেও পারেনি এভাবে কেউ তাকে হার মানাবে। যে মেয়েটি সামনে দিয়ে হেঁটে আসছে সে যে মিহু তার মাঝে কোনো সন্দেহ নেই, কিন্তু যে লুকে এসেছে সেটা যে অর্ণবের অনেকটা পরিচিত একটা মানুষের। এতদিন পর যে সেই চেহারা আবারও দেখবে তা আশা করেনি অর্ণব। হাত থেকে সাদা গোলাপটি পড়ে যায় অর্ণবের। মেয়েটি অর্ণবের ঠিক এক হাত ফাঁকাফাঁকি এসে দাঁড়ালো। পকেট থেকে ডান হাত বের করে অর্ণবের দিকে বাড়িয়ে দিল এবং মুখ খুলল। আই এম নট লেট। 5 মিনিট বলেছিলাম, দেখুন 5 মিনিটের মাঝেই আপনার সামনে এসে পড়লাম। বাই দ্য ওয়ে, আমায় এখন কি বলে ডাকলেন? অর্পণা মেহজাবিন ওরফে মিহু, নাকি আয়েশা মেহজাবিন ওরফে অর্নি? অর্ণব এটারই আশঙ্কা করছিল। ওকে দেখে বুঝেছিল এটা অন্যি। মেয়েটি আবারও বলল, অর্নি নামটা আসল হলেও মিহু নামে ডাকলে আমি মাইন্ড করব না। অ্যাটলিস্ট এতটা দিন এই নামে বাঁচলাম, নামটাকে একটু হলেও তো রেসপেক্ট দিতে হয়, তাই না? মিহু ও অর্নি দুটো নাম নিয়েই অর্ণব কখন থেকে পড়ে আছে। একটা নাম যেটা ওর নিজের জীবনের চাইতে বেশি পছন্দ করে, আর অন্য একটা নাম যেটা ওর জীবনের বড় শত্রু। ও কি করে বুঝলো না মিহুই অর্নি ছিল? কেন বুঝলো না? শেলফ থেকে বই খাতা সব ফেলে দিল। মিহুর বলা কথাগুলো অর্ণবের কানে বাজছে। অর্ণব জানে না কি করবে, কারণ যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলো সেই ওর জাতশত্রু বেরোলো। এই মানুষটাকে অনেকদিন আগেও ও ভুলে গিয়েছিল। মিহু তো অন্যরকম ছিল, একদমই অন্যরকম। হ্যাঁ, মিহুকে দেখে অন্যের কথা মনে হলেও খুব একটা চিন্তিত ছিল না অর্ণব, কারণ সেই মিহু আর অন্যের মাঝে কথা বলা, হাঁটাচলা, ড্রেসিং সেন্স সবকিছুর মাঝে আকাশ পাতাল তফাৎ। আজকে যাকে দেখছে অর্ণব সে মিহু হয়েও মিহু নয়, এটা অর্নি। দ্য গ্রেট রিয়েল এস্টেট কোম্পানির মালিক আবরার আনাফ এর একমাত্র মেয়ে সে, আয়েশা মেহজাবিন ওরফে অর্নি, যার বাবার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আছে। ব্রিটেনের বেস্ট ভার্সিটিগুলোর মাঝে একটা দ্য অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অর্নি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। অর্নির নিজের ইউজ করার জন্য 10-12টার মতো পার্সোনাল কার আছে। বাবার মারা যাওয়ার পর সব কিছুর দায়িত্ব অর্নির ও তার চাচা নিয়েছে, যে এতদিন অর্নির বাবা হিসেবে ছিলেন। এত কিছু থাকার পরও কেন সে এই ভার্সিটির চক্কর আবার কেটেছে তা না হয় পরে বলি, আগে এদের মামলা সেট করে নেই কেমন? সো এখন বলুন আমাকে। উফ, সরি, মিহুকে কেন ডেকেছিলেন? অর্ণব যা বলতে চেয়েছিল তা হয়তো আর বলা হবে না। অর্নি যে ওকে এত বড় শাস্তি দেবে ভাবেনি অর্ণব। অনেকটা ভালোবেসে ফেলেছে মিহুকে। মিহুকে না পেলে হয়তো বাঁচার কোনো মূল্যই নেই তার জীবনে। কিন্তু মিহু তো এখন অন্যের রূপে এসেছে, যাকে আজীবনেও ভালোবাসতে পারবে না অর্ণব। অর্ণবের মনে মনে কয়েকটা কথা বাজছে। ঘৃণায় পরিপূর্ণ ছিলাম, এরপরই তোমার স্পর্শ পেলাম। জানতাম না সেই ঘৃণাই ফিরে আসবে। শত্রু ছিলাম তুমি, আমি জানি এখনও তোমার কাছে শত্রুই আছি, কিন্তু এদিকে আমি তোমায় ভালোবেসে মরেছি। যে কয়জন ছিল আপনার সাথে হাত মিলিয়ে সব কটাকে টপকে দিয়েছি, আপনাকেও টপকাতাম। পরে দেখলাম যেহেতু আপনি এই গেমের মাস্টার মাইন্ড, সেহেতু আপনাকে একটু অন্যরকম ভাবে মারি। তাই এসব প্ল্যান আর কি। অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারি দ্য গ্রেট মিস্টার শাহেক অর্ণব ওই ইউনিভার্সিটিতে জয়েন করেছে। সো আমিও আর কি ভেবে চিন্তে সিলেট থেকে সোজা চলে এলাম এখানে। সেদিন বেচারি ইফাত তো আমায় শপিং মলে রেখে চিনেই ফেলেছিল, বাট ব্যাড লাক, বেচারি আমার উপর নজর রাখার আগেই দুনিয়া থেকে বিদায় নিল। না ম্যাম, ও মারেনি, কোমায় রয়েছে। পাশে থাকা ছেলেটি বলে ওঠে, ও ও মরেনি? তাও ভালো, একটা পাপ কমে গেল, তাই না? আচ্ছা বাদ দেই। তারপর আপনার সাথে ওসব মন খারাপের নাটক, পিয়াসের মৃত্যুতে ইমোশনাল হওয়ার নাটক, পা ভাঙার নাটক, ও গড, এত প্রবলেমস আমার লাইফে কখনো ফেস করিনি যতটা এই ঢাকাতে এসে করতে হয়েছে। আচ্ছা যাই হোক, এখন কি করা উচিত আমার? অর্ণব হাঁটু গেড়ে বসে পড়েছিল। ওর মুখের কাছে এসে এসব কথা জিজ্ঞেস করছে অর্নি। অর্নির গালটা হঠাৎ করে চেপে ধরে অর্ণব, এরপর বলে, হাউ ডেয়ার ইউ টক টু মি লাইক দ্যাট? আই ডোন্ট কেয়ার ইউ, বাট ওয়ান থিং আই লাভ মিহু। ওকে আমি নিজের করে ছাড়বই।
তাতে তোকে রাস্তা থেকে সরাতে চাইলে তাই করব, মাইন্ড ইট। পাশে থাকা ছেলেরা অর্ণবকে ধরে কিল ঘুষি মারতে শুরু করে। অর্ণি নিজেকে সামলে নিয়ে ছেলেগুলোকে থামতে বলে। পাশে থাকা ছেলেটির থেকে সানগ্লাসটি নিয়ে চোখে গুজে উল্টো পথে হাঁটা দেয় অর্ণি। অর্ণির মাঝের মিহু আস্তে আস্তে শেষ হতে থাকে। অর্ণব উঠে দাঁড়ায়, এক চিৎকার দিয়ে বলে, আই লাভ ইউ মিহু, আই লাভ ইউ। আমার কোনো আফসোস নেই, আমি মরেছি, আমি তোমায় ভালোবেসে মরেছি মিহু, ইউ আর মাইন। বড় সে আলিশান বাংলোর সবচেয়ে দামি কামরাটা অর্ণির। বাংলাদেশের প্রায় প্রতিটা জেলাতেই ওর বাবা একটা করে এমন আলিশান বাংলো করে গেছেন, কারণ সারা বাংলাদেশে ওনাদের কোম্পানির শাখা ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানার এক কোণে বসে অর্ণির চোখের জল গড়াচ্ছে আনমনে। প্রতি রাতে সে এমনটা করে, তবে আজ কষ্টটা একটু বেশি। কেন সে তা নিজেও জানে না, তবে মন ভাঙার কষ্ট কি তা সে জানে। তাই তো অর্ণবকে এমন একটা শাস্তি দেওয়ার প্ল্যান করেছিল সে। পরের ভার্সিটিতে অর্ণি সেই আগের রূপেই যায়, মিহু রূপে। ক্লাসের দরজার কাছে গিয়ে ঢুকতে যাবে, তখনই একটা হাত ওর হাতটা চেপে ধরে টানতে টানতে স্টোর রুমে নিয়ে চলে যায়। ঘটনার আকস্মিকতায় কে মিহুকে এইভাবে টানছে তা দেখতে পায় না সে। যতটা সম্ভব হাত ছাড়ানোর চেষ্টা করলেও ছাড়াতে পারে না। স্টোর রুমটা এমনিতেই অন্ধকার, তার উপর সেই ব্যক্তিটি দরজা লাগিয়ে দেয়। আস্তে আস্তে মিহুর অনেকটা কাছাকাছি চলে আসে সে। এরপর হাতে স্লাইড করতে করতে এক পর্যায়ে ঠোঁটে চলে যায় হাতের আঙুলগুলো। আঙুল দিয়ে ঠোঁট চেপে ধরে সামনে থাকা ব্যক্তিটি বলে, ডোন্ট ওয়ারি, তোমায় কিছু করব না। আর এমনিতেও আমাদের বিয়ের তো আর বেশি দেরি নেই, সো এটুকু ধৈর্য তো ধরতেই পারি, তাই না? মিহুর আর বুঝতে বাকি নেই যে সে কে। মুখের উপর থেকে এক ঝটকায় হাতটি সরিয়ে অর্ণবের গাল বরাবর কষে একটা থাপ্পড় মারে মিহু। নিজেকে অর্ণবের থেকে কিছুটা দূরে নিয়ে গর্জিত কণ্ঠে বলে ওঠে, হাউ ডিয়ার ইউ টু টাচ মি। আপনি যে একজন ভিলেন তা আগেই জানতাম, বাট ক্যারেক্টারলেস তা জানতাম না। ছি, আর বিয়ে, হ্যাঁ, কি ভেবেছেন আপনি কি আমি জীবনে বিয়ে করব? না, জীবনেও না। আপনি ভাবলেন কিভাবেই অর্ণি আপনাকে বিয়ে করবে? চটটা ও বাকি কথাগুলো সহ্য হলেও ক্যারেক্টারলেস কথাটা অর্ণব সহ্য করতে পারল না। মিহুর গলাটা চেপে ধরে একটানে নিজের একদম কাছে এনে দেওয়ালে পিঠ ঠেকিয়ে চেপে ধরল। গলাটা এতটা জোরে ধরায় মিহু অনেকটা কষ্ট পাচ্ছে। অর্ণবকে উদ্দেশ্য করে বলল, ক্যারেক্টারলেস না, এখন যদি এই ফাঁকা রুমে তোর কোনো ক্ষতি করি তাহলে কেউ কিছুই টের পাবে না, বুঝলি? তোর সাথে পারলে অনেক খারাপ করতে পারতাম, কিন্তু করিনি। কেন জানিস? কারণ তোকে ভালোবাসি। তোর তো ধারণাও নেই আমি তোকে কতটা ভালোবাসি। যদি ধারণা থাকতো তাহলে এমন কথা বলতে পারতি না। বাকি রইল বিয়ের কথা। তাহলে শোন, কি মনে করেছিস তোর ধোঁকা দেওয়ার পর আমি দেবদাস হয়ে বসে থাকবো? কখনো না। এই শায়েক অর্ণবকে 1 ইঞ্চিও তুই চিনিস নেই। তোর বিয়ে একমাত্র আমার সাথেই হবে। তুই যেখানে থাকিস সেখান থেকেই তোকে খুঁজে এনে আমার বউ বানাবো, আর সেটা খুবই তাড়াতাড়ি হবে, মনে রাখিস। মিহুর গলা ছেড়ে দেয় অর্ণব। মিহু মনে হয় মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো। গলাটা ধরে জোরে জোরে প্রশ্বাস নিচ্ছে ও, আর মনে মনে হাজারটা গালি দিচ্ছে অর্ণবকে। অর্ণব আবারও বলে, তোকে এখানে নিয়ে আসার একটা কারণ ছিল। সাথে সাথে রুমটায় হাজার হাজার টিপ টিপ লাইট জ্বলে উঠল, সাথে অনেক বেলুন ও সাইড টেবিলে রাখা একটা কেক ও চাকু। মিহু এসব থেকে সামান্য ভ্রু কুচকাল। অমনি অর্ণব মোমবাতি জ্বালাতে জ্বালাতে বলল, অত না ভেবে এসে কেকটা কাট। সার্টিফিকেটে তোমার বার্থডে দেখেছিলাম। আর হ্যাঁ, এখন এই কেক না কাটলে আমি তোমায় কেটে ফেলবো। মিহু আর দেরি না করে কেক রাখা টেবিলটার পাশে গিয়ে দাঁড়ালো। ওর কাছে অসহ্য লাগলেও কিছু করার নেই, কারণ এখন ওর আশেপাশে কোনো গার্ড নেই। এমন তেমন করলে যদি সত্যিই মেরে দেয়। কেকটা কেটে অর্ণব মিহুকে একটুখানি খাইয়ে দিল। খেতে না চাইলেও অর্ণব জোর করে মুখে পুরে দিল। এরপর মিহু চলে যেতে চাইলে আবারও অর্ণবকে চেপে ধরে ও ঘাড়ে মুখ গুজে দেয়। অর্ণবের এতটা কাছাকাছি এসে মিহুর সমস্ত শরীরে একটা কারেন্ট বয়ে যায়। নিজেকে অর্ণবের থেকে দূরে সরাতে চাইলে সে নেশা ধরানোর সুরে বলে, তুমি কি বুঝতে পারছো না তোমার মাঝে কতটা ডুবে গেছি আমি? এতটা যে সাঁতরে আর কিনারা পাচ্ছি না। পকেট থেকে একটা ডায়মন্ড পাথরের লকেটওয়ালা চেন বের করে মিহুর গলায় পরিয়ে দেয় মিহুকে। পেছন থেকেই মিহুর মাথায় একটা চুমু এঁকে দেয় অর্ণব। মিহু হালকা ছুট পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। অর্ণব সেখানে নিজ দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। ওর কপালের সামনে আসা অবাধ্য চুলগুলো খেলা করতে থাকে। ওর মনে একটাই ভাবনা, মিহুকেও পাবেই, তবে ভালোবেসে, জোর করে নয়। রুমে বসে একটা কথাই ভাবছে অর্ণি। এর মাঝে অর্ণির রুমে ওর চাচি বিনা পারমিশনে ঢুকে পড়ে।
অন্নির কাছে এসব বিষয় খুবই বিরক্তিকর। কারো রুমে নিশ্চয়ই বিনা পারমিশনে ঢোকা উচিত নয়। তাই রেগে ওর চাচিকে বলে, ছোট মা আপনাকে কতবার বলেছি বিনা পারমিশনে কারোর রুমে না ঢুকতে। ওর চাচু কথাটা শুনে বেশ রাগ হয়, তবে কিছু বলে না। এখন বলুন কেন আসতে হলো? তোর ছোট আব্বু তোকে ডাকছিল তাই। অন্নি অন্য কারো কথা বা আদেশে মানলেও ওর ছোট আব্বুকে ভীষণ মানে। উনিও অন্নিকে ছোটবেলা থেকেই অনেক ভালোবাসে। অন্নির কথাটি শুনে বলে, ও ঠিক আছে, আপনি যান, আমি 2 মিনিটের ভেতরে আসছি। কিছুক্ষণ পর অন্নি ও ছোট আব্বুর রুমের সামনে গিয়ে দরজায় নক করে। ভেতর থেকে আওয়াজ আসে, দরজা খোলা আছে মামুনি, এসো। হাসি মুখে ভেতরে প্রবেশ করে অন্নি। বিছানায় চাচার পাশে গিয়ে বসে সে। একটা মুচকি হাসি দিয়ে চাচাকে উদ্দেশ্য করে বলে, আমায় ডেকেছিলেন ছোট আব্বু? একটা জরুরি দরকারে ডেকেছিলাম তোমায়। জরুরি দরকার? কি দরকার? মামুনি, তোমায় কিছু কথা বলি, আমার কথায় রাগ করো না। আমার বড় ভাই মানে তোমার বাবা আমার কাছে দায়িত্ব রেখে গেছিলেন তোমার সব কিছুই আমি দেখি। এখনো দেখো তুমি বড় হয়েছো, তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট আর বিজনেসের দায়িত্ব সামলাও। কিন্তু মামুনি, এইসব কিছুর আগে তুমি একটা মেয়ে, আর মেয়েদের সাবলীকে হওয়ার পর পিতার একটা বিশেষ দায়িত্ব মেয়ের জন্য ভালো পাত্র খোঁজা। এখন দেখ, তোমার জন্য এমনিতেই ভালো পাত্রের লাইন লেগে যাবে, কিন্তু তোমার এতে আগে রাজি হওয়া উচিত, তাই না? তাই আমি ভেবেছি, আমারও বয়স হয়েছে, ভাইজানের মত চলে যাওয়ার আগে আমি তোমার বিয়ে দিতে চাই। অন্নি নিজের চাচার কাছ থেকে শোনা কথাগুলো ততটা খারাপ লাগেনি, তবে বেশ ভালোও লাগেনি। তাই হালকা হেসে চাচার উদ্দেশ্যে বলল, ছোট আব্বু, আমি জানি তুমি আমায় ভালোবাসো, আবার কেয়ার করো। আমি যে বিয়ে করব না কথা সেটা নয়, কথা হলো এটা যে আমি মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, এসব নিয়ে এখনো ভাবিনি আমি। তাই আমার আরও সময় দরকার। তবে হ্যাঁ, আমি তোমার প্রমিস করছি, আমি খুব শীঘ্রই তোমায় নিজেই পাত্র খুঁজতে বলবো, বুঝলে? অন্নির চাচা মেয়ের এমন কথায় মুচকি এসে দিল। এরপর অন্নির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আচ্ছা মামুনি, তুমি যেটা ভালো বোঝো। ঘুমোতে যাবে ঠিক এমন সময় অন্নির ফোনে একটা মেসেজ আসলো। একটু বেলকনিতে আসলে মন্দ হতো না। ফোনটা বিছানায় ছুড়ে দিয়ে গিয়ে ব্যালকনিতে অনেকটা রাগী ভাব নিয়ে দাঁড়ায়। ও দেখে বাড়ির দেওয়ালের ওপারে গাড়ির সাথে হেলান দিয়ে সাদা টি শার্ট ও লাল 3/4 প্যান্টে হাতে হাত গুজে অর্ণব দাঁড়িয়ে আছে। অন্যের সাথে চোখাচোখি হতেই অর্ণব একটা চোখ মারে। এত রাতে অর্ণবকে এই অবস্থায় বাড়ির সামনে দেখে অন্নি অবাকের শীর্ষে। ওর কাছে এটা এখন একদম ক্লিয়ার, এই ব্যাটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। পকেট থেকে ফোনটা বের করে অন্নিকে কল দেয় অর্ণব। ও কল ধরলে বলে, ওড়না ছাড়া বেশ মানায় তো তোমায়। বলেই একটা চোখ মারে অর্ণব। নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখে আসলেই তো ওর ওড়না নেই। অবশ্য অন্যের ক্ষেত্রে ঠিকই ছিল, ঘুমাতে যাওয়ার সময় ওড়নাও খুব একটা পরে না। অর্ণবের এমন কথায় কান দিয়ে ধোয়া বের হতে থাকে ওর। তাড়াতাড়ি করে রুমে ঢুকে ব্যালকনির দরজাটা বন্ধ করে দেয় অন্নি। কানে ফোন রয়েছে এবং অর্ণব বলছে, লজ্জা পেলে নাকি? দেখো, এখনই যদি এত লজ্জা পাও তবে বিয়ের পর বাকি জীবন তো পড়েই আছে, তখন কি ঘাস কাটবে? অর্ণবের বলা কথাগুলো ওর সহ্য হচ্ছে না, তাই বলে, দেখুন, এসব কি শুরু করেছেন বলুন তো? নাকি মরতে চান? যদি ইচ্ছে থাকে বলুন, আমি এক্ষুনি আপনাকে শ্যুট করব। কি যে বলো না, মরা মানুষকে কি আর দ্বিতীয়বার মারতে হয়? আমি তো সে কবেই মরেছি, যেদিন থেকে তোমায় ভালোবেসেছি ঠিক সেদিন থেকেই তোমায় ভালোবেসে মরেছি। হোয়াট রাবিশ! দেখো, তুমি মানো আর না মানো, এটা শিওর যে তোমার ফিউচার হাজবেন্ড আমি হব। সো আমায় এভাবে ইগনোর না করে একটু ভালোবাসো, এতে পড়ে গিয়ে তোমারই ভালো হবে, অন্তত লজ্জা পেতে হবে না। অর্নি রেগে ফোনটা কেটে দেয়। ব্যালকনির দরজাটা কাচের হাওয়ায় অর্নি একবার উকি দেয়। অমনি অর্ণব হাত নাড়িয়ে হাই দেয়। সাথে সাথে অর্নি গিয়ে বিছানায় বসে পড়ে। ওর মনে এখন কেমন যেন একটা অদ্ভুত আবেগ কাজ করছে। ম্যাম, আপনাকে বলছিলাম না এইসব কিছুর সাথে আরও একজন জড়িত আছে। অফিসের নিজের কেবিনে দাঁড়িয়ে ফাইল ঘাটছিল অর্নি। তখন ওর পার্সোনাল স্টাফ হাঁপাতে হাঁপাতে এসে বলল কথাটি বলে অর্নির কপাল কিঞ্চিত পরিমাণে কুঁচকে গেল। ফাইলটা স্বাভাবিকভাবে বন্ধ করে টেবিলে রাখলো। এরপর টেবিলের ওপর রাখা পেপার ওয়েট হাতে নিয়ে ঘোরাতে গিয়ে চেয়ারে বসলো। স্টাফের হাঁপানো দেখে সামনে রাখা পানি ভর্তি গ্লাসটা তার দিকে এগিয়ে দিল অর্নি। ও স্টাফ একবার অর্নির দিকে ও একবার গ্লাসের দিকে চেয়ে ছো মেরে গ্লাসটি তুলে নিল।
এরপর গ্লাসে থাকা সবটুকু পানি সেকেন্ডের মাঝেই শেষ করলো। পানি খাওয়ার ধরন দেখে মনে হলো এবার অন্নি শান্ত গলায় জিজ্ঞেস করলো। নাও লেট মি, সকালের খাবার খেয়েছেন? সামনে থাকা স্টাফ কথাটি শুনে বেশ অবাক হলো, কেননা জরুরি খবরটি না শুনে ম্যাডাম এমন প্রশ্ন কেন করছেন। কথাটি মাথায় ঘুরপাক খেলেও বেশ বুঝে উঠতে পারলে না সে। জি ম্যাম, খেয়েছি। কি খেয়েছেন? স্টাফটি আবারও অবাক হয়, তারপরও উত্তর দেয়। ম্যাম, গরুর গোস্ত। আপনাকে বলতে চাইছিলাম যে গরুর গোশতের আজকাল অনেক দাম হয়েছে, তাই না? সে স্টাফ ভাবে হয়তো ম্যামের কিছু হয়েছে, তা না হলে এমন আবোল তাবোল প্রশ্ন কেন করবেন। জি ম্যাম, কিন্তু আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান। যদি দরকার পড়ে আমি আপনাকে ডেকে নিব। উনি চলে যাওয়ার পর অর্নি হাতে থাকা পেপার ওয়েটটা জানালা দিয়ে বাইরে ছুঁড়ে মারে। কাহিনীতে নতুন করে কে এলো এটা সে জানে না, তবে সে যেই আসুক নিশ্চয়ই সে পুরাতন কোনো মানুষ বলে অর্নির ধারণা। চেয়ার ছেড়ে উঠে সেলফ থেকে একটা নতুন ডায়েরি বের করে তার থেকে একটা কাগজ ছেড়ে নিয়ে বাকি সবগুলো পৃষ্ঠাসহ ডায়েরিটা পুড়িয়ে দেয়। এটা ওর বাবার গিফট করার লাস্ট ডায়েরি ছিল, সবচেয়ে প্রিয় বললে ভুল হবে না। তাই এই প্রিয় ডায়েরিটা পুড়িয়ে দেওয়া খুবই নর্মাল ব্যাপার তার কাছে। ওর কথা, কখনো কখনো নিজের সবচেয়ে কিছু প্রিয় জিনিস নিজের থেকে আলাদা করে দিতে হয়, নইলে সেটাতে পরে পছন্দ হলেও ফেলতে খুব কষ্ট হয়। ক্লাসে অনেকটা গ্যাঞ্জাম হচ্ছে, সেটা অবশ্য মিহুই ঘটিয়েছে। মিহু ক্লাসে এসে জুড়ে দিয়েছে। অনেক তো হলো ক্লাস, এখন কোথাও গিয়ে ঘুরে আসা যাক, নইলে আমরা তো পাগল হয়ে যাব। নাকি কি বলিস তোরা? বাকিরা সম্মতি দিলেও মিহুর কথা দিতে চৈতি, তিথি ও বিপুলের অনেকটা খারাপ লাগে। ওর ভাবতে পারছে না পিয়াসের মৃত্যুর কয়েকটা দিন পরই মিহু এতটা চেঞ্জ হয়ে যাবে। ওরা একদিনে একটা নতুন মিহুকে আবিষ্কার করেছে। মিহু ওদের দিকে তাকিয়ে থাকে, ওরা মিহুর দিকে কেমনভাবে তাকিয়ে আছে। মিহু বিষয়টি বুঝতে পারে, ওদের কাছে গিয়ে বসে চৈতির হাত ধরে হালকা সুরে বলে। আমায় তোরা ভুল বুঝিস না, আমি খুব ভালো করে বুঝতে পারছি তোরা কি নিয়ে ভাবছিস, কিন্তু দেখ এমনটা কি তোরা আজীবনই মুখ গোমরা করে থাকবি? পিয়াস তো চলে গেছে, কিন্তু ওর স্মৃতি রেখে গেছে। ওরে তোরা কেন, আমিও খুব মিস করি, তাই বলে কি এভাবে মন মরা হয়ে থাকবি? এমন করলেই পিয়াস ফিরে আসবে। হয়তো তোদের এভাবে থাকায়ও অনেক কষ্ট পাচ্ছে, তাই তোদের কাছে হাত জোর করে বলছি, প্লিজ আর মনমরা হয়ে থাকিস না। আর তোদের জন্যই এই প্ল্যানটা আমার করা, প্লিজ। ওরা কাঁদো কাঁদো চোখে মিহুর দিকে তাকিয়ে আছে। মিহু কিছু না বলে ওদের তিনজনকে একসাথে জড়িয়ে ধরে, ওরা ওকে জাপটে জড়িয়ে ধরে। এরপর সবাই মিলে ঠিক করে খাগড়াছড়ি বান্দরবান যাবে। এই ব্যাপারে প্রিন্সিপালের সাথে কথা বলতে গেলে মিহু পড়ে যায় বিপাকে, কারণ প্রিন্সিপাল স্যার ওদের কোনো একজন স্যারকে ছাড়া যেতে দেবে না। ওদিকে ক্লাসের মেয়ে স্টুডেন্টগুলো অর্ণব স্যারকে ছাড়া যাবে না, ছেলে স্টুডেন্টগুলো সে এক্ষেত্রে রাজি। ওদের একটাই কথা, ভার্সিটির অন্যান্য টিচারদের চেয়ে অর্ণব স্যার ওয়ার্ল্ড ট্যুর সহ পুরো বাংলাদেশ বেশি ঘুরেছেন, তাই এসব বিষয়ে ওনার অভিজ্ঞতা বেশি। আর যাই হোক, অর্ণব স্যার যাবেই। তাই শেষমেশ ক্লাসমেটদের কথা ভেবে মিহু রাজি হয়ে যায়, কারণ অর্ণবের যাওয়া আর ও আটকাতে পারবে না। ডেট ও স্পটের ব্যাপারে একদম শিওর হওয়ার পর সবাই যে যার মতো বাড়ি ফিরতে থাকে। ক্লাস থেকে বেরোনোর সময় একটা হাত ওকে আবার ক্লাসের ভেতর টেনে নেয়। কানের কাছে এসে ডেভিল কণ্ঠে বলে, আমায় ছেড়ে বান্দরবান যাওয়ার প্ল্যান করছিলেন মিস? মিহু পেছনে ফিরে দেখে অর্ণব। খানিকটা ভ্যাবাচাকা খেলেও নিজেকে সামলে নিয়ে উত্তর দেয়, এক্সকিউজ মি, আপনাকে সাথে করে বান্দরবান যাওয়ার প্ল্যান আগে করেছিলাম বুঝি? না সেটা নয়, তবে তুমি না করলেও আমি করেছিলাম। আমাদের বিয়ের পর বান্দরবান ঘুরতে যাবো একসাথে। ভাবতেই লজ্জা লাগে। অর্ণব কিছুটা লজ্জা লজ্জা ভাব নিয়ে বলে, আপনার লজ্জা আছে? ওমা, আমি তো ভেবেছিলাম আপনার লজ্জাই নেই। কথাটি অর্ণবকে খানিকটা আঘাত করে। এরপরও হাসি মুখে মিহুকে উত্তর দেয়, লজ্জা আছে কি নেই সেটা না হয় বিয়ের পর বুঝবে। ওর ভাবনার মাঝে এক বালতি জল ঢেলে দিয়ে অর্ণব বলে, ভালো লাগুক আর না লাগুক এই পাগলকেই তোমায় মেনে নিতে হবে। একটা হাসিতে বেরিয়ে গেল অর্ণব। মিহু ওখানে দাঁড়িয়ে আছে, মনে মনে একটা কিছুর পরিকল্পনা করছে সে। যাই হোক, একে একটা শাস্তি দিতেই হবে, কারণ অন্যদের থেকে এর শাস্তিটা একটু কম হয়ে গেছে। ভার্সিটি থেকে বেরিয়ে নিজের কারে গিয়ে বিয়ে ওঠে মিহু। গেটের বাইরে মিহুকে কিছু বলার জন্য অপেক্ষা করছিল চৈতি, তবে সে দেখে মিহু নিজের মুখ ঢেকে সবার থেকে নিজেকে আড়াল করে গিয়ে সেই কারে ওঠে। মিহু চৈতিকে না দেখলেও চৈতি ঠিকই বুঝতে পারে ওটা মিহু। ব্যাপারটা চৈতিকে অনেকটা নাড়া দেয়, তাই একটা সিএনজি নিয়ে কারটিকে ফলো করতে থাকে। সে দেখতে পায় মিহু যে কারটিতে উঠেছিল সেটা একটা বড় শপিং মলের সামনে গিয়ে থামে। চৈতি ভালো করে খেয়াল করে
গাড়ি থেকে প্রথমে ড্রাইভার নামে, এরপর সে গাড়ির পেছনের দরজাটা খুলে দেয়। গাড়ি থেকে একটা ছেলে নামে, হয়তো বয়স 21 কি 22 হবে। এরপর ওনারা দুজনে শপিং মলের ভেতরে চলে যায়। চৈতি সিএনজি থেকে নেমে যায় এবং গাড়ির কাছে গিয়ে ভালো করে দেখে, কিন্তু ভেতরে তো আর কেউ নেই। চৈতি ভাবে এটা কি করে সম্ভব, তাহলে মিহু কোথায় গেল? ও তো এই গাড়িতেই উঠেছিল। দূর থেকে একটা গাছের আড়াল থেকে দাঁড়িয়ে চৈতিকে পরখ করছে মিহু। আজ ধরা পড়তে পড়তে বেঁচে গেছে সে। আর যাই হোক, এমন ভুল কখনো করবে না। বাসের জানালা ধার ঘেঁষে বসে আছে মিহু। ওকে দেখে মনে হবে একটু হলেই বাসের জানলা দিয়ে বেরিয়ে যাবে। এভাবে বসার কারণটা খুব সিম্পল। পাশে বসে আছে শাইখ অর্ণব। অর্ণব এবার নিজের ইচ্ছেতে মিহুর কাছে বসার প্ল্যান করেনি। আসলে সব লটারি প্লাস ভাগ্যের খেল। সবাই মিলে সিটে বসার ব্যাপারে লটারি অ্যানেন্স করেছিল, আর ভাগ্যক্রমে অর্ণবের কাছেই মিহুকে বসতে হয়েছে। বান্দরবনের পথে বাস চলছে। মাঝে মধ্যে বাস একটু আধটু ধাক্কা খাচ্ছে। শেষবার সময় না চাইতেও অর্ণবের অনেকটা কাছাকাছি যেতে হচ্ছে। মিহু অমনভাবে বসা থেকে অর্ণবকে জোরে একটা ধমক দিয়ে দেয়। ও রাগী গলায় বলে, হোয়াট ইজ ইয়োর প্রবলেম? সবসময় নাক ছিটকাও কেন তুমি বলো তো? ঠিকভাবে বসে থাকতে পারছো না? ওদিকে চেপে বসার কি দরকার? আমি কি তোমায় টিচ করছি? আমার সাথে বসে যেতে যদি সমস্যা হয় তাহলে বলো, আমি সিট চেঞ্জ করে নিচ্ছি। না না, সমস্যা নেই, আপনি বসুন। গভীর রাত্রে ফাঁকা রাস্তায় বান্দরবনের পথে গাড়ি অনেকটা জোরে ছুটেছে। রাত 12টার দিকে চট্টগ্রামের লাউগং বাজারের বাইরোখাতে একটা বড়সড় মার্কেটের পাশেই বাস থামলো। এখনও প্রায় 3-4 ঘন্টার পথ বেরোতে হবে, কারণ যেহেতু পাহাড়ি রাস্তা। পাহাড়ি এলাকায় একটা সমস্যা, এখানে কাছের পথ অনেক সময়ের ব্যবধানে পৌঁছাতে হয়, নইলে বড় কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। তাই ফাঁকা হলেও খুব সাবধানে যেতে হবে ওদের। সবাইকে আধা ঘন্টার মতো সময় দেওয়া হয় এখানে কিছু হালকা খাওয়া দাওয়া ও ছোট বড় বাথরুমের কাজ সারার জন্য। তাই সবাই নেমে পড়ে। জায়গাটা দেখে মনে হবে এখন হয়তো মানুষের সমাগম শুরু হবে, কারণ রাত 12টা হলেও এখানে লোকজনের কমতি নেই। যে যার মতো জিনিসপত্র কেনাকাটা করছেন। জায়গাটা এমন একটা ভাব জাগাবে মনে হয় চা পাওয়ার যত কিছু আছে সব না দিলেও খুশিটা দেবে। এখানকার মানুষজন এমন, গাড়ির অনেক স্টুডেন্টই সেখানে গিয়ে কেনাকাটা ও হাবিজাবি করছে এবং ওনাদের ব্যবহার একটা অতিথিপরায়ণ ও বন্ধুসুলভ, যেন না আসলে বোঝার উপায় নেই। বাস থেকে সবাই নেমেছে, কিন্তু মিহু নামছে না। বাসে একা একা বসে আছে। ওদিকে অন্য বেরোলেও বাসের দরজার সামনে হাতের উপর হাত রেখে একটা পা পেছনে বাঁকিয়ে বাসের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দুপুরের দিকে বাস ছেড়েছে এবং এতক্ষণ পর বাস এখানে এসে থামলো। মিহু নামছে না দেখে অর্ণবের রাগে শরীর জ্বলছে, কারণ এতক্ষণ এক জায়গায় বসে থাকলে যে কারো হাত পায়ে সমস্যা হবে। সেখানে মিহু নিজেকে আরও চেপে বসেছিল। অর্ণব আর থাকতে পারল না। শার্টের হাতাটা কড়ি পর্যন্ত গোছাতে গোছাতে বাসের ভেতরে প্রবেশ করলো। মিহু যেখানে বসে আছে সেখানে গিয়ে দু হাতে হাত রেখে মিহুর দিকে ঝুঁকে পড়লো। মিহু কপাল কুঁচকে অর্ণবের দিকে তাকালো আর ভাবলো এখন আবার কিছু করবে না তো। রাগের চোখে মিহুকে প্রশ্ন করলো, পায়ে হেঁটে বাইরে যাবে নাকি কোলে তুলে নিয়ে যাব, বলো কোনটা? প্রশ্ন শুনে মিহুর চোখ রসগোল্লা হয়ে গেল। মানেটা কি? চুপচাপ বসে থাকতে দেবে না নাকি? সাইলেন্ট ক্যারো, অ্যান্সার মি ড্যাম ইট। এবার মিহু খানিকটা ভয় পেল। মিহুর চোখে মুখে ভয়ের ছাপ থেকে অর্ণবের বেশ ভালো লাগলো। মনে মনে খানিকটা হেসেও নিল সে। যাই হোক, পাগলিটা কিছুটা হলেও ভীতু আছে। মিহু ভীতু স্বরে জবাব দিল, না না না, আমি নিজে যেতে পারবো, কোলে তুলতে হবে না। দ্যাটস লাইক এ গুড গার্ল। ভোরে যখন ঘুম ভাঙলো মিহু দেখলো অর্ণবের মুখটা ওর কপাল বরাবর। যে কেউ দেখে মনে করবে মিহুর কপালেও খুব যত্ন সহকারে চুমু দিচ্ছে। এটা মিহুর কাছে খানিকটা আজব লাগে, তবে বেশ ভালো লাগার মতো আজব কিছু। নিজেকে অর্ণবের কাছ থেকে ছাড়িয়ে নিতে গেলে মিহুর মুখটা অর্ণব নিজের বুকে চেপে ধরে। আসলে অর্ণব জেগেছিল যখন মিহুর কপালে চুমু দিচ্ছিল, কিন্তু মিহু জেগে জায়গায় এখন ঘুমের ভান করছে। মিহুর মুখটা ইচ্ছে করে নিজের বুকের মাঝে জড়িয়ে নিয়েছে সে। মুচকি আসলেও মিহু টের পাচ্ছে না। বাসের বাকি সবাই ঘুমে কাত হয়ে আছে। আর কিছুক্ষণ বাদেই ওদের বাস গন্তব্যে পৌঁছবে। প্রিয়, চাইলে তোমার আকাশ ছোঁয়া স্বপ্নগুলো আমায় দিও। আমিও না হয় ইচ্ছে হলে তোমার স্বপ্নে নিজেকে বুনবো। পারি আর না পারি, তোমার স্বপ্নগুলোকে অতি যত্নে ভালোবাসবো। অতীত ধারায় যখন বইবে তোমার চোখের জল, কনিষ্ঠা দিয়ে ছুঁয়ে দেব যাতে তোমার নরম গালে পরে হাসি মাখা টোল। শীতল হাওয়া স্পর্শে যখন ঘুম ভাঙে, সকালটা তখন এমনিতেই ফুরফুরে মনে হয়। কিছুটা ঠান্ডা হাওয়া, এক টুকরো রোদের ঝলকানি, সাথে বুকে জড়িয়ে থাকা প্রিয় মানুষটি। ব্যাস, সকালটা সুন্দর করার জন্য শুধু এইটুকুই যথেষ্ট। অর্ণবের আজকের সকালটা কিছুটা এমনই হয়েছিল।
বাসের জানলা দিয়ে বয়ে আসা পাহাড়ি ঠান্ডা বাতাস, একটু রোদ্দুর, সাথে বুকে জড়িয়ে থাকা মিহু। অর্ণবের কাছে সকালটা খুবই স্পেশাল ছিল। অবশ্য আরও স্পেশাল হতো যদি মিহু উঠে না পড়তো। মিহুর ঘুম ভেঙে যাওয়ায় তেমন কিছুই করা হয়নি। ওরা এখন সাজেকে। এখানে থাকার জন্য হিমালয়ার রিসর্টে সবার জন্য রুম বুক করা হয়েছিল। ওরা সবাই এখন রিসর্টের সামনেই দাঁড়িয়ে আছে। রিসর্টটা দোতলা টাইপের দেখতে, কার নিচের প্রায় পুরোটা অংশ বাঁশ দিয়ে উঁচু করে তৈরি করা। যারা নতুন যাবে এখানে তাদের কাছে ব্যাপারটা রোমাঞ্চকর হতে পারে। রিসর্টের সামনে পাহাড়ে ঘেরা একটা সুবিশাল দৃশ্য, যা দেখে যে কারো মন ভালো হয়ে যাবে। মনে হবে যেন আকাশকে ছোঁয়ার সুযোগ এখান থেকেই পাওয়া যায়। সবাই প্রচুর ব্যাকুল ঘুরতে যাওয়ার জন্য। তবে অর্ণব সবাইকে পই পই করে বারণ করে দিয়েছে। এত তো জার্নি করে আসা হয়েছে, তাই আগে খাওয়া দাওয়া করে রেস্ট নিতে হবে, তারপর বাকি সব কিছু। যে যার রুমে রেস্ট নিতে চলে যায়। এদিকে মিহু আরেক ঝামেলায়। ওর যে রুমটা, তার পাশের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে অর্ণব। কার সাথে যেন ফোনে কথা বলছে। মিহুর বোঝা শেষ যে ওর পাশের রুমটাই ব্যাটা নিজের জন্য ঠিক করেছে। ফোনে কথা বলা শেষ হলে অর্ণব মিহুর দরজার দিকে তাকায়। দেখে মিহু অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। ও তাকানোতে বিরক্তির ছাপ ছিল। অর্ণবের বুঝতে দেরি লাগে না যে কেন মিহু ওভাবে তাকিয়ে আছে। একটু পর সে মিহুর দরজার পাশ ঘেঁষে এসে দাঁড়ায়। কাঠের দেওয়ালে হাতের তালু চেপে ধরে চোখ কিঞ্চিত ছোট করে মিহুর দিকে তাকায়। চিন্তার কোনো কারণ নেই, ওটা চৈতি ও তিথির রুম। নিশ্চয়ই ডাবল বেডওয়ালা কোনো রুম। এখনই নিজের জন্য বুক করব না, আগে তোমাকে বিয়ে করি, দেন ডাবল বেড আছে এমন কোনো রুম বুক করব। সাজেক এসে কি বলো? মিহু এতে খানিক লজ্জা পায়, আবার অবাকও হয়। অত ভেবো না, মাথা খারাপ হয়ে যাবে। বলেছিলাম না আলাদা সংযোগ আছে একটা। মিহু কথা না বাড়িয়ে রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। অর্ণব বাইরে চলে আসে, স্নিগ্ধ বাতাসটা মুগ্ধ করার মতো। রিসর্টের বারান্দায় অর্ণব চেয়ারে বসে হাতের উল্টো পিঠ ভাঁজ করে গালের কাছে রেখে দৃষ্টি সামনের দিকে দিয়ে আছে। সামনেই খোলা চুলে ওই মেয়েটি পাহাড়ের দৃশ্যের দিকে চেয়ে আছে। বাতাসে চুলগুলো উঠছে। মেয়েটার আসল নাম অর্ণি হলেও মিহুকেই অর্ণব ভালোবেসেছে। ভালোবাসার গভীরতা ওর দিক থেকেই বাড়ছেই। প্রতিটা দিন সে যেন নতুন করে মিহুর প্রেমে পড়ে। আচ্ছা, এতটা ভালোবাসা মিহু বুঝবে তো, নাকি ওর ভালোবাসাটা অর্ণবকে একটু একটু করে মেরে ফেলবে? পাহাড়ের মধ্যে দিয়ে হাঁটছে সবাই। সবার সামনে অর্ণব ও তার পেছন পেছন সব স্টুডেন্টরা। ওদের গন্তব্য সাজেকের কংলাক ঝর্ণা। অনেকক্ষণ হয়ে গেল, সবাই প্রায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। ঝর্ণায় যাওয়ার রাস্তাটা অনেকটা জঙ্গলে ঘেরা ও উঁচু নিচু। একজন স্থানীয় লোক ওদের সবাইকে দিক নির্দেশনা দেওয়ার জন্য রয়েছেন। এরই মাঝে তিথি চিৎকার দিয়ে উঠল। রাস্তাটা অনেকটা পিচ্ছিল হওয়ায় হাঁটতে অসুবিধা হচ্ছিল সবারই, কিন্তু তিথি একেবারে পা মুচকে বসে আছে। অর্ণব তাড়াতাড়ি করে তিথির কাছে গিয়ে বসলো এবং ওর পা নিচের হাঁটুর উপর রাখলো। এমনটা হওয়ার সম্ভাবনা আছে অর্ণব জানতো, তাই সাথে করে ফার্স্ট এড বক্স নিয়ে এসেছিল। তিথির পা ভালো করে হাত দিয়ে বেঁধে নিল। তিথি তো অর্ণবের এমন কাজে মুগ্ধ। শীতল চোখে অর্ণবের দিকে তাকিয়ে আছে সে। অর্ণব অতি যত্ন সহকারে তিথির পা ব্যান্ডেজ করে দিল। ওদিকে অর্ণবের এমন করায় একজন রাগে ফুঁসে উঠছে। হাতে থাকা লাঠিটা দিয়ে মাটির উপর বারবার আঘাত করছে। ওর মনে হচ্ছে অর্ণবের এত আদিক্ষেতা করার কি প্রয়োজন? ব্যথা কি ওনার লেগেছে? আমারই তো ফ্রেন্ড, আমিও তো কাজটা করতে পারতাম। দরদ দেখাচ্ছে। ওভাবে পা ধরে রাখার কি আছে? উপর উপর দিয়ে কাজটা করলেও তো পারতো। ধুর। তিথিকে নিয়ে এগোনো মুশকিল হবে, তাই অর্ণব সবাইকে এগোতে বলে নিজে তিথিকে সাথে করে রিসর্টের উদ্দেশ্যে রওনা দিল। এতে মিহু নিজেকে কন্ট্রোল করতে পারল না। চোখ বন্ধ করে চিৎকার দিয়ে বলে উঠল। আরে থামুন। শুনে সবাই মিহুর দিকে চোখ করে তাকিয়ে আছে। মিহু চোখ খুলে সবাইকে দেখে আমতা আমতা করে বলে, বলছিলাম যে আমিও আপনাদের সাথে যাব স্যার। তিথির এই অবস্থা থেকে অর্ণবের মনে হলো মিহুরও সাথে যাওয়া উচিত, তাই ওর সাথে সম্মতি দিয়ে নিজের সাথে নিল। তিথিকে রিসর্টে পৌঁছতে অর্ণব ও মিহু আবারও রওনা দিল কংলাক ঝর্ণার উদ্দেশ্যে। অর্ণব একটা জিনিস খেয়াল করেছে, রিসর্টে তিথিকে পৌঁছে দেওয়ার পর যখন পা আবারও ব্যান্ডেজ করে দিল, তখন মিহুর চেহারার দিকে তাকানো যাচ্ছিল না। কেমন একটা রাগী ভাব নিয়ে অর্ণব দিকে তাকিয়েছিল। রাগের কারণটা অর্ণবের বুঝতে দেরি হয়নি। হাঁটতে হাঁটতে অর্ণব বলে, তিথির পায়ে খুব ভালোভাবে লেগেছে, খারাপই লাগছে। আপনার তো আবার ফেরত আসা উচিত হয়নি। যান না, রিসোর্টে ফিরে যান, যত সব। কথাগুলো ফিসফিস করে বলেও অর্ণবের কানে পৌঁছে। অর্ণব মিহুর এমন কথায় হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, তবে এই মুহূর্তে হাসাটাই বেটার অপশন হবে বলে হো হো করে হেসে দেয়। অর্ণবের হাসি দেখে মিহু বোকার মতো দাঁড়িয়ে থাকে। চোখ ছোট ছোট করে প্রশ্ন করে, হাসছেন কেন? কোনো জোক শুনলেন নাকি?
না তা নয়, তবে জোকসের চেয়ে কমও নয়। ও, তা কি শুনলেন? আমিও একটু শুনি। অর্ণব ইচ্ছে করেই একটু কড়া গলায় উত্তর দেয়। সব কথা শুনতে হবে না, হাঁটায় মনোযোগ দাও, নইলে তিথির মতো পা মচকে বসে থাকবে। মিহু মনে মনে ভাবছে। আবার তিথি এই ঘুরতে এসছে নাকি তিথির যত্ন নিতে এসছে? ধ্যাত। কিছুটা অভিমান করে মিহু চুপচাপ হয়ে গেল। অর্ণব তো মুচকি হেসে চলেছে। আর যাই হোক, যেহেতু জোলাস ফিল করছে, সেহেতু আস্তে আস্তে এগোচ্ছে ব্যাপারটা। অর্ণব এর আগে অনেকবার এখানে এসেছে, তাই ঝর্ণায় যাওয়ার পথটা ওর চেনা। তাই বেশি সময় লাগলো না ওদের দুজনের কংলাক ঝর্ণায় পৌঁছাতে। সবাই সেখানে বসে নিজেদের মতো এনজয় করছে। কেউ ছবি তুলছে, কেউ গোসল করছে, আবার কয়েকজন মিলে কিছু খেলছে। অর্ণব একটা সাদা শার্ট ও মিষ্টি কালারের 3/4 প্যান্ট পরে এসেছে। সেও গিয়ে স্টুডেন্টের সাথে যোগ দেয়। ঝর্ণার পানি শার্টে পড়তেই পুরো ভিজে গিয়ে অর্ণবের ফর্সা বুক ও পিঠ দেখা যায়। মিহু হাঁ করে তাকিয়ে আছে। দেখে মনে হবে অর্ণব জিম করে রোজ, কারণ সে একদমই ফিট। অর্ণব ওর দিকে তাকাতেই দু চোখের ভ্রু নাচিয়ে কিছু জিজ্ঞেস করে। সাথে সাথে মিহু চোখ সরিয়ে নেয়। ব্যাপারটা মিহুকে অনেকটা লজ্জা দেয়। ভালোবাসতে রাজি, তবে মরতে নয়। তাহলে ভালো কিভাবে বাসলে? আমি ভালোবাসি কারণ তোমার ভালোবাসায় আমি মরতে পারবো, তুমিও পারবে যদি সত্যি ভালোবেসে থাকো। অপেক্ষা করো প্রেয়সী, এখন হচ্ছে অনেক দেরি। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। মিহুও নিজের খাওয়া দাওয়া শেষ করে চলে আসে, কিন্তু অন্য বাইরে রয়ে যায়। চাঁদ ওঠা আকাশ দেখতে যে তার অনেক ভালো লাগে, তাই এই মুহূর্তটা মিস করতে চায় না সে। রুমে ফেরার পথে মিহু অর্ণবের রুমের সামনে এসে থেমে যায়। একটু ইচ্ছে হচ্ছে ওর অর্ণবের রুমে ঢোকার, তাই দরজাটা একটু ফাঁকা করে ভেতরে উকি দেয়। ঠিক তখনই পেছন থেকে একজন খুব খুব করে কেসে ওঠে। মিহু থতমত খেয়ে দরজা বন্ধ করে পেছনে তাকায়। দেখে তিথি সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। কি রে, স্যারের রুমে তুই কি করছিস? তিথির এমন প্রশ্ন শুনে চোখ উল্টাতে থাকে। মনে মনে নিজেকে গালি দেয় সে। কিছু না ভেবেই উত্তর দেয়। আগে বল, তুই এখানে কি করছিস? কি করছি মানে কি, রুমে যাচ্ছি। ও, তা তোর পা ঠিক হয়ে গেছে? হ্যাঁ রে, ভালোই তো হবে। স্যার নিজে এসে পায়ে মেডিসিন লাগিয়ে দিয়ে গেছিল। আরও 2বার আমি কত না করলাম, তাও লাগিয়ে দিয়ে গেল। ইস রে, আমি তো ওনার প্রেমে পড়ে গেছি মনে হয়। মিহুর কথাটি শুনে চিৎকার দিয়ে বলে। কি? কি রে, চিৎকার দিলি যে? দিব না তো কি? হ্যাঁ, কি শুরু করেছিস? স্যারের প্রেমে কেউ পড়ে? উনি তো তোর কত বড়। কোথায় বড়? ওনার এজ তো 27 হবে হয়তো। আমি তো ভেবে নিয়েছি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ওনাকে প্রপোজ করব। মিহুর চারপাশে বাংলা ছায়াছবির মতো বজ্রপাত হলো। তিথি আর কিছু না বলে মুচকি হাসতে হাসতে চলে গেল। এদিকে মিহুর প্রায় কাঁদো কাঁদো অবস্থা। রুমে গিয়ে মোবাইলটা নিয়ে নিজের পার্সোনাল কার্ডের কাছে ফোন করে। হ্যালো, ইয়েস ম্যাম, বলুন। আপনাকে যে কাজটা করতে বলেছিলাম সেটা করেছেন? ম্যাম, কাজটা হয়ে গেছে। আপনার কথা মতো কাল ওরা সময় মতো ঠিক জায়গায় পৌঁছে যাবে। ওকে ফাইন, কোনো ভুল যেন না হয়। ওকে, আমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ফিরে আসবো। কালও চলে আসার সম্ভাবনা আছে। ওকে ম্যাম। লিসন, ওয়ান মোর থিং। ছোট আপু কেমন আছে? ম্যাম, উনি ভালো আছেন। আপনার কথা মতো ওনাকে বলেছি আপনি দুবাই আছেন। গুড। ফোনটা কেটে দিয়ে বিছানায় শুয়ে পড়ে মিহু। শান্তির ঘুম কখনো ঘুমায়নি সে। সবসময় একটা কষ্ট চেপে রেখেছে নিজের মাঝে। আজও সেই কষ্টটা আছে, তবে এখানকার হাওয়ায় আলাদা জাদু আছে। এখানে আসার পর থেকেই কেমন যেন অনেক হালকা লাগছে ওর কাছে। আজ যাই হোক, শান্তির ঘুম হবে হয়তো। মিহু শান্তির ঘুম ঘুমালো একজোড়া চোখ এখনো জেগে। সেই চোখ দুটো চায় মিহু ঘুমাক, তবে জীবনের মতো। কিন্তু আজ পর্যন্ত সে এই কাজে সফল হতে পারেনি। অনেক চেষ্টা করেও কিচ্ছুটি করতে পারেনি, শুধু একজনের জন্য। আর সে হলো মিহুর পার্সোনাল গার্ড সাফিন। সে প্রচণ্ড চালাক। মিহুর জীবনে ঘটে যাওয়া সকল কিছু সে জানে। মিহুর ক্যারেক্টারটির ব্যাপারে সব কিছুই সে জানে। আজ পর্যন্ত তার কারণে মিহুর গায়ে কোনো আঁচ লাগেনি। সাফিন মিহুর কাছে খুবই বিশ্বস্ত। মিহুও সাফিনকে প্রচুর বিশ্বাস করে। আজকে মিহু মরতে মরতে বেঁচে গেছে, সেটা অবশ্য অর্ণবের জন্য। অর্ণব পাশে না থাকলে আজ সে হয়তো বেঁচে থাকতে পারতো না। গাড়ি করে সবাই মিলে ঘুরতে বেরিয়েছিল। রাস্তার ধারেই গাড়ি পার্ক করে সবাই বেরিয়ে পড়ে। তবে গাড়ির দরজার ভেতরে মিহুর জামা আটকে লক হয়ে যায়। ধীরে সুস্থে জামাটা সে ছাড়াচ্ছিল। একটু পর দেখতে পায় দূর থেকে একটা কালো গাড়ি অনেক স্পিডে আঁকাবাঁকা করে চলে আসছে। মিহুর শত্রুর অভাব নেই। ওর কেন জানি মনে হচ্ছে গাড়িটা ওর দিকেই আসছে। জামাটা টেনে ছিঁড়ে ফেলতে চাইছে, তবে পারছে না। গাড়িটা আরও কাছে চলে আসছে। মিহুর মনে হচ্ছে কোনোভাবেই আজকে সে নাও বাঁচতে পারে। এই জন্য চোখটা বন্ধ করে নিজের বাবা মায়ের কথা মনে করতে থাকে সে।
এর মাঝে অর্ণব দৌড়ে একটা বটি দা এনে মিহু জামাটা কেটে রাস্তার পাশে ঝাঁপ দেয়। কালো গাড়িটা মুহূর্তের মাঝে এসে ওদের গাড়িটা চূর্ণ বিচ্ছিন্ন করে রেখে যায়। মিহু চোখ খুলে দেখে অর্ণবকে জড়িয়ে মাটিতে পড়ে আছে। অনেকটা ভয়ও পেয়েছে দেখে মনে হচ্ছে, তাই অর্ণবকেও জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওদের আশেপাশে লোকজন জড়ো হয়ে যায়। অর্ণব মিহুকে উঠিয়ে বসালে একজন ওর হাতে পানির বোতল ধরিয়ে দেয়। অর্ণব নিজের হাতেই ওকে পানিটা খাইয়ে দেয়। অর্ণব ভাবে মিহুর রেস্ট নেওয়া উচিত, তাই ওকে কোলে তুলে নেয়। মিহু অর্ণবকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। একটা গাড়ি করে ওরা রিসর্টে ফিরে আসে। বাসের এক কোণে মনমরা হয়ে বসে আছে মিহু। আজ ওর কারণে সবার ফিরে যেতে হচ্ছে। অর্ণব মিহুর সেফটির জন্য সবাইকে নিয়ে আবারও ফিরে যাচ্ছে। অর্ণব খুব ভালো করে জানে আজ যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে তা সম্পূর্ণই অর্ণিকে ঘিরে, তাই আর কোনো রিস্ক না নিয়ে ফিরে যাওয়াটাই শ্রেয় বলে মনে হচ্ছে অর্ণবের। যাওয়ার পথে মিহুর পাশে চৈতি বসে। চৈতি মিহুকে দেখছে। মিহু জানালার বাইরে নিস্তব্ধতা চোখে তাকিয়ে আছে। বলা চলে আজ বেশ ভয় পেয়েছে সে। এমন সিচুয়েশনে এর আগে কখনো পড়তে হয়নি তাকে, তবে ভয়টা ততটা ওর মনে বাসা বাঁধেনি, কারণ অর্ণব ওর পাশে ছিল। মিহু একটা জিনিস মনে মনে কখন থেকে ভেবে চলেছে। ফোনে কথা বলা শেষ করে নিজের সিট ছেড়ে মিহু সিটের দিকে এগোতে লাগলো অর্ণব। অর্ণব অনেক ভয় পেয়ে গেছিল আজ, যদি মিহুকে ও সারা জীবনের মতো হারিয়ে ফেলতো। ও ভেবে নিয়েছে যে এমন করেছে তাকে কোনোভাবেই ছাড়বে না। এই কাজ যে করেছে তাকে পারলে জানে মেরে ফেলবে, কারণ অর্ণবের জানকে আঘাত করার প্রচেষ্টা করা হয়েছে। রাত 12টার দিকে গিয়ে ওদের বাস ভার্সিটির সামনে এসে থামলো। ঢাকা শহরটা এমনই যে সারা রাতই ব্যস্ত। রাতের গভীরতা এখানে টের পাওয়ার জো নেই। যে যার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। মিহুকে অর্ণব জোর করলো বাসায় পৌঁছে দেওয়ার জন্য, তবে মিহু না করে দিল, কারণ মিহুর গন্তব্য অন্য এক জায়গা। ভার্সিটি থেকে কিছু দূর একলা পথে হেঁটে গিয়ে মোড়ের পাশে দাঁড়িয়ে থাকা কালো মার্সিডিজ কারে উঠে পড়লো মিহু। কারটি দুটো সেকশনে ভাগ করা। মিহু যে সেকশনে উঠলো সেখানে কিছু ব্ল্যাক কালারের জিন্স শার্ট ও আরও কিছু অ্যাক্সেসরিজ রাখা ছিল। কারের মধ্যেই মিহু নিজের লুক অন্যরূপে বদলে নেয়। এরপর গাড়ি করে পৌঁছে যায় ওর সেই চেনা জায়গাটিতে। একজন মোটাসোটা করে লোক চেয়ারে বাঁধা অবস্থায় রয়েছে। শাফিন ওর পাশেই হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটিকে দেখে বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে শাফিন ওকে প্রচুর মার মেরেছে। অন্নি দৌড়ে এসে শাফিনের হাত থেকে লাঠিটা নিয়ে লোকটির হাতের ডানায় জোরে একটা বাড়ি মেরে দিল। ব্যথায় লোকটি চেঁচিয়ে উঠল। অন্নি সমানে মেরে চলেছে লোকটিকে। মনে হচ্ছে যত রাগ ক্ষোভ লোকটির ওপর হয় উচিত, কারণ এই সে যে চট্টগ্রামে অন্যকে মারার চেষ্টা চালিয়েছিল। হাত থেকে লাঠিটা ফেলে দিয়ে লোকটি চোয়াল ধরে জিজ্ঞেস করে, হ্যাঁ রে, মরার পাখনা গজিয়েছে তোর? আমায় মারতে এসছিস? হ্যাঁ, আচ্ছা কি করে ভাবলি বলতো যে তোকে আমি ছেড়ে দিব? অবশ্য তোকে ছাড় তো প্রশ্নই আসে না। তুই মরবি, সাথে তোর মাস্টার মাইন্ড বসও। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল অর্নি। আজ শাফিন বেশ চমকে গেছে অর্নিকে এভাবে দেখে। এর আগে এতটা হিংস্র অর্নিকে দেখেনি সে। শাফিনকে উদ্দেশ্য করে অর্নি বলল, ওর ওপরে যে আছে তার নাম আমার চাই। গট ইট। শাফিন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। এটা দেখে রাগে ফুঁসতে ফুঁসতে চলে আসে বাইরে। ড্রাইভারকে বিদায় দিয়ে নিজে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। একটু পর গাড়িটা নিজের আলিশান বাংলোর সামনে এনে দাঁড় করায়। রাত হয়ে গেছে, তাই বাড়ির কারোর সাথে কথা না বলে ঘরে ঢুকে পড়ে। ভালোবাসি, ভালোবাসি আপনাকে অনেক ভালোবাসি। এবার যে আমিও মরেছি আপনার ভালোবাসায়। কি আছে এই ভালোবাসা নামক শব্দটাতে? অন্য জগতের সুখ দেয়, অন্য রকম অনুভূতি জাগায়। আচ্ছা আপনাকে তো আমি পছন্দ করতাম না, তাহলে ভালোবাসলাম কি করে বলুন তো? কি বলো তো আন্নি, ভালোবাসা জিনিসটাই এমন, অপছন্দকেও প্রিয় বানিয়ে দেয়। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। কেন দেব না? আমিও তোমায় অনেক ভালোবাসি মিহু। তোমায় নিজের কাছে আগলে রাখতে চাই, আরো বেশি ভালোবাসতে চাই তোমায়। তুমি কি আমায় সেই সুযোগ করে দেবে? আমিও যে আপনাকে ভালোবাসি, সারাটা জীবন আপনার সাথে একসাথে কাটাতে চাই। বলে অর্ণবকে জড়িয়ে ধরে অর্নি। সাথে সাথে একটা গুলির আওয়াজ হয়। চমকে উঠে ঘুম থেকে জেগে শোয়া থেকে বসে পড়ে সে। রুমে এসি থাকা সত্ত্বেও ঘেমে উঠেছে সে। এমন স্বপ্ন, মানে কি ছিল এমন স্বপ্নের? আর ওই গুলির আওয়াজ সবকিছু কি বোঝাতে চাচ্ছিল? সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে ওর। কাল রাতে ওই লোকটাকে মারার সাইড এফেক্ট হয়তো এটা ছিল। অবশ্য একটা জিনিস ভেবে সে মুচকি হাসছে। অর্ণবকে সে স্বপ্নের মাঝে ওভাবে ভাবতেই লজ্জা লাগছে। সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। রেডি হয়ে রুমের বাইরে পা রাখে। নিচতলার ড্রয়িং রুমে বসে ওর চাচা ও চাচি চা খাচ্ছিল, খবর পড়ছিল। তখনই অন্নিকে সিঁড়ি দিয়ে নামতে দেখে চমকে ওঠে। হাত থেকে খবরের কাগজ রেখে উঠে সে জিজ্ঞেস করে, কি রে মা, কখন এলি তুই? আর আমাদের জানাসনি?
ছোট আব্বু কাল অনেক রাত করে ফিরেছি, তাই আর তোমাদেরকে ডাকিনি। ভালো করেছিস মা। তা তুই সুস্থ আছিস তো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি ছোট আব্বু। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমার আবার কি হবে, আমি ঠিক আছি। ছোট আব্বু, আমি তোমায় একটা কথা বলতে চাচ্ছিলাম। কি কথা মা? তুমি কিছুদিন আগে বলেছিলে না বিয়ের ব্যাপারে? হ্যাঁ বলেছিলাম। তুই কি কাউকে? হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি এবং তাকে বিয়ে করতে চাই। এটা তো অনেক ভালো কথা। তুই তো আগে বলবি, আমি আজই তোদের এঙ্গেজমেন্ট করে রাখতাম। তাকে সে? এত তাড়াতাড়ি নয়, তবে দেরিও করব না। আর সব জানবে। হুম, আমি আজই তাকে এ ব্যাপারে বলবো। আচ্ছা মা, তুই আমায় ছেলেটির সাথে দেখা করাস। আমিও দেখতে চাই কে আমার অরুণিমায়ের মন জয় করলো। অর্ণি হাসি মুখে নিজের রুমে চলে যায়। এদিকে ড্রয়িং রুমে একজন প্রচণ্ড ক্ষোভ নিয়ে আছে। অর্ণির ভালোবাসা নাই, হয়তো অন্য কোনো কারণে। নদীর তীরে পা ভিজিয়ে সাদা চুড়িদার এ নদীর দিকে তাকিয়ে আছে। এমন একটা দিনের আশা ছিল ওর। অনেকদিন আগে পূরণ হতে চেয়েও হয়েছিল না, তবে আজ পূরণ হতে চলেছে। অন্নবেশে গাড়িটি থামিয়ে সোজা নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। দেখে মনে হচ্ছে মনটা ভীষণ খারাপ ওর। হালকা নীল রঙের শার্ট আর অ্যাশ কালারের প্যান্টে দারুণ লাগছে অর্ণবকে দেখতে। অর্ণিও আজ মিহুর রূপে এসেছে, ভালোবেসে ফেলেছে অর্ণবকে, সেটা ওর কাছে অজানা নয়। এবার দেরি না করে বলে দেওয়াটাই শ্রেয় বলে মনে হচ্ছে অর্ণির। পানিতে পা নাচিয়ে নাচিয়ে খেলা করছে দেখে অর্ণবের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। পেছন থেকে ডাক দেয় অনি। নামটি শুনে হালকা খারাপ লাগে অর্ণির, কারণ ও চেয়েছিল আজ ওকে মিহু বলে ডাকুক অর্ণব। তবু এমন একটা অনুভূতি মেশালো সন্ধ্যায় অন্য কিছু না ভেবে পেছনে ফিরে তাকায় অর্ণি। অর্ণবকে আজ কেমন অগোছালো লাগছে ওর। পোশাক পরিচ্ছদে পরিপাটি হলেও চেহারা থেকে বেশ বিষণ্ণ মনে হচ্ছে ওর। অর্ণব, আপনি কি ঠিক আছেন? এই প্রথম নিজের নাম ভালোবাসার মানুষটির মুখে শুনে বুকে সুখের হাওয়া বয়ে গেল। হ্যাঁ, আমি ঠিক আছি। আপনিও বুঝতে পারছেন আমি আপনাকে এখানে কেন ডেকেছি? অর্ণব, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসার অনুভূতিতে আমিও তলিয়ে যাচ্ছি। একটা সুখের আভাস পাচ্ছি আমি আপনাকে ভালোবেসে। আপনি কি আপনাকে আরো ভালোবাসার সুযোগ করে দেবেন? অর্ণব কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অর্ণি আর কিছু না বলে দৌড়ে এসে অর্ণবকে জড়িয়ে ধরে। অর্ণবের চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। হঠাৎই গুলির আওয়াজে নদীর তীরে বসা বক পাখিগুলো উড়ে যায়। অর্ণব আরও শক্ত করে জড়িয়ে ধরে অর্ণিকে। তবে অর্ণির হাত হালকা হয়ে আসে। অর্ণি হেলে পড়ে যায়। এদিকে কান্নামাখা চোখে অর্ণব ওকে পড়ে যেতে নিলেই ধরে ফেলে। অর্ণির সাদা চুড়িদারটি লাল রক্তে মাখামাখি হয়ে গেছে। অর্ণবের দিকে তাকিয়ে অর্ণি শেষাক্ত একটি কথা বলে, আমি তো সত্যি ভালোবেসে মরেছি। অর্ণির চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়ায়। আস্তে করে নদীর তীরে অর্ণিকে শুয়ে দিয়ে হাতে থাকা লিভারবারটি নদীতে ছুঁড়ে মারে অর্ণব। এরপর অর্ণির কপালে আলতো একটা চুমু এঁকে দিয়ে গাড়িতে করে চলে যায়। অর্ণি সেখানেই পড়ে থাকে। একজোড়া চোখ এতক্ষণ সবকিছু পরখ করছিল। অর্ণব চলে গেলে একটা শয়তানি হাসি দিয়ে সেই চোখ জোড়ার মালিকও চলে যায়। প্রচুর রক্ত ঝরার ফলে শরীরটা অনেকটা দুর্বল হয়ে আছে অর্ণির। 1 মাসের মতো হয়ে গেল সে নিজের রুমের বেডে শুয়ে দিন কাটাচ্ছে। সাথে চাচি, চাচা ও শাফিন রয়েছে। এর মাঝে একটিবারের জন্য অর্ণব ওর খোঁজ নিতে আসেনি। শাফিন অর্ণবকে খুঁজে মারতে চাইলে অর্ণি বারণ করেছিল। অর্ণব ওর সাথে খেললেও অর্ণি জিতে গেছে। নিজের ভালোবাসার কাছে জিতে গেছে সে। এমনিতে হাঁটাচলা নিজে নিজে করতে পারে অর্ণি, এতে কারো সাহায্যের প্রয়োজন পড়ে না। তবে এখনো পর্যন্ত বাড়ির বাইরে যাওয়াটা হয়ে ওঠেনি। তবে আজ এভাবে থাকতে পারছে না সে, তাই শাফিনকে বলে নদীর পাড়ে যাওয়ার বায়না ধরে, যেখানে অর্ণিকে শুট করে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে গেছিল অর্ণব। আজকে আবারও একবার সেখানকার হাওয়ার ঘ্রাণ পেতে ইচ্ছে হচ্ছে ওর। শাফিনও নিয়ে যেতে রাজি হয়। শাফিন ড্রাইভ করছে আর অর্ণি জানলার ধারে খোলা চুলে উঠতে দেখছে। আচ্ছা অর্ণব কি একটা বারো খোঁজ নিতে আসেনি? নিজের হাতেই মেরে উধাও হয়ে গেল কোথায়? ওই তো বলতো অনেক ভালোবাসি। সেসব কথাগুলো কোথায় হারিয়ে গেল মুহূর্তের মাঝে? নাকি সব মিথ্যে ছিল, সবই একটা ছলনা ছিল? আমিও তো এতটাও ছল করিনি ওর সাথে। অতীতের কষ্টটা ওকে একটুখানি বোঝানোর জন্যই তো প্রথমে ওর মনটা ভেঙেছিলাম। পরে তো আমি ওকে ভালোবেসে ফেললাম। আমি জানি অতীতে সেই ঘটনা জুড়ে রয়েছে অন্য কেউ। অর্ণব তো শুধু মোহরা মাত্র। তাহলে অর্ণব কেন আমায় এমন একটা শাস্তি দিল? ওর কাছে আমার সব প্রশ্নের উত্তর জানতে হবে, কারণ ওর চোখে আর যাই হোক ভালোবাসাটা মিথ্যে ছিল না। ওর এমন কাজের পেছনে নিশ্চয় অন্য কেউ আছেন, এবং সেই অন্য কেউ অবধি পৌঁছতে একমাত্র অর্ণবেই পারবে। গাড়িতে ব্রেক কষার পর হালকা ধাক্কা অনুভূত হলে ভাবনা জগৎ থেকে ফেরত আসে অর্ণি। ওরা পৌঁছে গেছে।
গাড়ি থেকে খালি পায়ে নেমে চোখ বন্ধ করে একটা লম্বা প্রশ্বাস নেয় অর্ণি। একটু একা থাকতে মন চাইলে সাফিনকে গলে বলে গাড়িটা কোথাও পার্ক করে আসতে। সাফিন ও অর্ণির কথা মতো চলে যায় গাড়ি নিয়ে। অর্ণির দৃষ্টি সামনের দিকে অগ্রসর হতেই চোখ মুখ কেঁপে ওঠে। ডান হাতে থাকা গোলাপ ও বাঁ হাত পকেটে গুজে নদীর পানে চেয়ে আছে অর্ণির পরিচিত কেউ। আলতো পায়ে হেঁটে তার কাছে গিয়ে অর্ণি জিজ্ঞেস করে, এখানে গোলাপ হাতে? কণ্ঠটি শুনে মানুষটি চমকে উঠে পেছনে ঘুরে তাকায়। অর্ণিকে দেখে চোখে মুখে আনন্দের ছাপ ভেসে ওঠে। সাথে সাথে অর্ণিকে জড়িয়ে ধরে সে। পেটে ব্যথা অনুভূত হওয়ায় বলে ওঠে অর্ণি। খুব ট্রিক করেই মেরেছিলেন। আগে থেকেই জানতেন তাই না কোথায় গুলিটা লাগলে পরে আর কিছু বলার আগে অর্ণির কোমল ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয় অর্ণব। আর কিছু বলার সুযোগ থাকে না অর্ণির। কিছুক্ষণ পর ছেড়ে দিলে অর্ণিকে শক্ত করে জড়িয়ে ধরে সমস্ত মুখে চুমো দিতে থাকে অর্ণব। যেন 1 মাসের জমানো ভালোবাসা একদিনে প্রকাশ পাচ্ছে। হাতে সাদা গোলাপটি অর্ণির কানে গুজে দিয়ে অর্ণব বলে, ভালোবাসি। সাফিন গাড়ি পার্ক করতে এসে পড়েছে এক বিপাকে। আসার পথে গাড়ির টায়ারের সমস্যা হয়ে গেছে। ওদিকে অর্ণি একা রয়েছে আরেক টেনশনে। তাই সাফিন চেষ্টা করে যত তাড়াতাড়ি পারে অর্ণির কাছে গিয়ে পৌঁছানোর। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। অর্ণবের চোখের দিকে তাকিয়ে অর্ণি কথাটি বলে। অর্ণবকে দেখে সে আগের অর্ণবের মতো লাগছে না ওর। 1 মাসের চেহারাটার অবস্থায় পাল্টে গেছে। বলো। আপনি কি স্বেচ্ছায় আমাকে গুলি করেছিলেন? অর্ণব অর্ণির এই প্রশ্নটি শুনতে চেয়েছিল, কারণ এতটা দিন এই প্রশ্নের উত্তর দেওয়ার অপেক্ষাতেই ছিল সে। তোমার কি মনে হয় কে গুলি করেছিল? আমার মনে হয় আপনাকে দিয়ে আমায় কেউ মারতে চেয়েছিল, কিন্তু কে সে আমি জানতে চাই এবং আমি জানি এর জবাব আপনার কাছে আছে। পাশ ছেড়ে উঠে গিয়ে অর্ণির সামনে হাঁটু গেড়ে বসে দুগালে হাত রাখে বলে, অর্ণি, আমি তোমায় সব প্রশ্নের জবাব দেব। তার আগে তোমায় আমার সাথে একটা জায়গায় যেতে হবে, যাবে? হ্যাঁ যাব, কিন্তু কোথায়? কাজী অফিস। মানে? হ্যাঁ অর্ণি, আজকে তোমায় আমি বিয়ে করতে চাই। আমি আর তোমায় হারানোর রিস্ক নিতে পারবো না। কিন্তু আজই কেন? আর আমার প্রশ্নের সাথে বিয়ের কি সম্পর্ক? সম্পর্ক আছে তাই বলছি, যাবে? একদিন তো এমনিই তোমার বউ হব, আজ হলেই বা কি আসে যায়, চলো। হাসি মুখে অর্ণব অর্ণিকে জড়িয়ে ধরে। এরপর দুজনে হাত ধরে গিয়ে গাড়িতে উঠে কাজী অফিসের উদ্দেশ্যে চলে যায়। ওদিকে সাফিনের কাজ শেষ হলে নদীর পাড়ে এসে দেখে অর্ণি কোথাও নেই। রেজিস্ট্রি পেপারে সাইন করে লিগালি ম্যারিড হাজব্যান্ড ওয়াইফ হিসেবে অর্ণি ও অর্ণবের সম্পর্কের নতুন একটা পরিচয় হলো। খুবই খুশি আজ ওরা। তবে অর্ণির খারাপ লাগছে ছোট আব্বুকে বলা হলো না কিছুই। দুজনে মিলে নতুন জীবনের শুরু করলো আজ থেকে। তবে তার আগে কারো জীবন নিয়ে খেলতে হবে ওদের দুজনকেই। বিয়ের রেজিস্ট্রিটা সম্পূর্ণ হলেই ওরা সেখান থেকে বেরিয়ে আসে। গাড়ির সামনে এসে অর্ণব অর্ণিকে বলে, আমি এখন তোমায় সেই ব্যক্তিটির সামনে নিয়ে যাব যে তোমায় আমার থেকে কেড়ে নিতে চেয়েছিল। তবে তার আগে তোমার চোখে একটা কালো কাপড় বাঁধতে হবে। কালো কাপড় কেন? এটা একটা সারপ্রাইজও বলা চলে, তাই আমি চাই এভাবে না দেখে চোখটা বেঁধে দিতে। ওকে ওকে দিন। পকেট থেকে একটা কালো কাপড় বের করে অর্ণির চোখটা বেঁধে দেয় অর্ণব। এরপর গাড়ি করে চলে যায় নিজেদের গন্তব্যের দিকে। কালো কাপড়ে মোড়ানো চোখ খুলে দিতেই অর্ণির সামনে থাকা মানুষটিকে দেখে স্তব্ধ। অর্ণবের কাছে শিওর হওয়ার জন্য জানতে চাইলে বলে, ইনি সেই ব্যক্তি যে তোমায় শ্যুট করার জন্য বলেছিলেন, এবং আমার বাবা। বাবা? অর্ণব ভাঙা গলায় জবাব দেয়, হ্যাঁ আমার বাবা, যে সম্পত্তির লোভে নিজের ছেলের ভালোবাসাকে মেরে দিতে চেয়েছিল 4 বছর পূর্বে। আজ বাংলাদেশের অন্যতম রিয়েল অ্যাসিস্ট কোম্পানির মালিক আবরার আনাফের জন্মদিন। আজ অর্ণি ম্যানশনে এতটা শোরগোল আনন্দ হলেও আনাফ সাহেবের মনটা ভার হয়ে আছে। আজ এই খুশির দিনে ওনার মেয়ে পাশে নেই, কারণ সে লন্ডনে নিজের গ্র্যাজুয়েশন করছে। তবে আজকে মেয়ের আসার কথা ছিল, তবে এখনও এসে পৌঁছালো না। আবরার আনাফ ছুরি হাতে দাঁড়িয়ে আছেন বিশাল একটা কেকের সামনে। ওনার পাশেই 2 বছরের ছোট ভাই আশরাফ আহমেদ দাঁড়িয়ে আছেন। কেক কাটার কথা বলে আনাফ সাহেব বারবার মাথা নিচু করছেন। আর কোনো উপায় না পেয়ে কেকটা কাটলেন উনি। মেয়ে আর্নির ফোন আসলো, সে নাকি রাত 2টোর আগে আসতে পারবে না, কারণ বৃষ্টির কারণে ফ্লাইটে কিছু সময় পিছিয়ে দিয়েছে। কেক কাটার পর নিজের বন্ধু বান্ধবদের নিয়ে টেবিলে বসলেন আনাফ সাহেব, যেখানে ছিলেন ওনার ছোট ভাই আশরাফ। নিজের মেয়ের বিয়ে ঠিক করে রেখেছেন যার সাথে, ফাতিন আদনান। রাজনৈতিকভাবে জড়িত ও আনাফ সাহেবের কাছের একজন মানুষ ও গার্ড বলাও চলে। পিয়াস আহমেদ খুব অল্প বয়সেই সাকসেসফুল একজন বিজনেসম্যান জেরিন সরকার ও আনাফ সাহেবের পার্সোনাল 3 জন গার্ড। আনাফ সাহেব এদের সবাইকে মনে প্রাণে বিশ্বাস করেন। তবে আজ যে ওনার মৃত্যু এরাই হাতে করে নিয়ে এসেছে, আনাফ সাহেব তা জানেন না। সবাই মিলে বাড়ির পেছনে গার্ডেনে বসে সবাই ড্রিঙ্ক করছে। স্যার, আপনার মেয়ে আসলো না যে? ওর ফ্লাইটটা কয়েক ঘন্টা পিছিয়ে গেছে, তাই আসতে একটু লেট হবে ওর। মেয়ে নিয়ে তো কি হয়েছে, হবু জামাই তো আছে তাই না? আলাপ করুন সবাই।
আঙ্কেল, আনি আজ কখন আসবে? ও তো বললো রাত 2টো বাজবে। ও, তাহলে তো আমাদের কাজটা বেশ সহজেই হয়ে যাবে। কি বলেন ছোট আঙ্কেল? কি কাজ পিয়াস? সেটা এখনই বুঝে যাবেন। বলার সাথে সাথে আনাফ সাহেবের পেছনে দাঁড়িয়ে থাকা গার্ড একটা লাঠির সাহায্যে ওনার মাথায় বাড়ি মানে। তৎক্ষণাৎ উনি আহা বলে চিৎকার দিয়ে ওঠেন। আনাফ সাহেবের এমন চিৎকার করে ফোনে কথা বলতে থাকা আদনান দৌড়ে চলে আসে। এসে দেখে আনাফ সাহেব মাথায় হাত দিয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। আদনান ওদেরকে থামাতে গেলে দূর থেকে একজন ওর বুকে গুলি করে। সামনের দিকে তাকিয়ে দেখেন ছোট চাচা আশরাফ সাহেব পিস্তল হাতে দাঁড়িয়ে আছেন। সেই মুহূর্তে আদনান গোংড়াতে গোংড়াতে মারা যায়। ওদিকে সবাই মিলে আনাফ সাহেবকে ইচ্ছে মতো মেরে রক্তাক্ত করে ফেলেন। আনাফ সাহেব ও আদনান সেদিনই সেখানেই মারা যায়। যারা এই দুজনকে মেরেছে তাদের মূল উদ্দেশ্য আনাফ সাহেবের কোম্পানির মালিক হওয়া, এবং সেটা আনাফ সাহেব বেঁচে থাকলে সম্ভব নয়। তাই তো অনেক দিনের প্ল্যানটা আজকে পূরণ করলেন। এসব মারার প্ল্যান আশরাফ সাহেবের ছেলে শায়েক অর্ণব করেছিল। আশরাফ সাহেব অনেক আগে একজন মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে মিথ্যা বিয়ে করেছিলেন, যার ফলে ছেলে সন্তান হিসেবে অর্ণব হয়েছিল। আশরাফ সাহেব কখনোই অর্ণবের ভালো চাননি, আজও চান না। তাই তো মূল প্ল্যানের জায়গায় অর্ণবকে রেখেছেন। কাজ হয়ে গেলে আশরাফ সাহেব সবাইকে বলেন কয়েক মাসের জন্য অন্য কোথাও চলে যেতে, কারণ অর্ণি আসার পর অন্য ড্রামা শুরু করতে হবে। আশরাফ সাহেবের কথায় সায় দিয়ে সবাই চলে যান। এরপর নিজেই নিজের শরীরে আঘাত করেন এবং অজ্ঞান অবস্থায় পড়ে থাকেন আদনান ও আনাফ সাহেবের পাশে। পরের দিন হাসপাতালে বেডে নিজেকে আবিষ্কার করেন আশরাফ সাহেব। পাশের মাথায় হাত দিয়ে বসে আছে অর্ণি। চাচার জ্ঞান ফিরেছে দেখে ওনার কাছে গিয়ে বসে জিজ্ঞেস করলো অর্ণি, ছোট আব্বু, এক রাতের মাঝে কি থেকে কি হয়ে গেল, কিভাবে হলো, কারা করলো এমন? আশরাফ সাহেবের এবার বুদ্ধি খাটায়। নিজের নাম বাদে বাকি সবার নাম এই ঘটনায় যুক্ত করেন, কারণ উনি জানেন অর্ণি কতটা ভয়ঙ্কর, সহজে ওদের ছাড়বে না। তাই সবার ব্যাপারে কান্নাজড়িত কণ্ঠে বলে দেয়। অর্ণি নিজের ছোট আব্বুকে প্রচুর বিশ্বাস করে, তাই এবারও দেরি না করে সব কটাকে মাটিতে পোতার ব্যবস্থা করে। নিজের পার্সোনাল গার্ড শফিনকে দিয়ে সকল খবরাখবর বের করে। সবাইকে খতম করার উদ্দেশ্যে ঢাকায় আসে। এরপর থেকে একটা একটা করে সবাইকে মারে। চাচা বলেছিল শায়েক অর্ণব নামে একজন আছে যে পুরো প্ল্যানটার সাথে যুক্ত। তাকে অন্যভাবে ফাঁসানোর জন্য মিহুরূপে ভার্সিটিতে ভর্তি হয় অর্ণি। ওদিকে আশরাফ সাহেব অর্ণবকে বলেছিলেন ওনাকে এই অর্ণি মেরে জখম করেছিল, তাই তো অর্ণির উপর অতটা রাগ অর্ণবের। বর্তমান নিজের চাচাকে সামনে দেখে অবাক অর্ণি। তার মানে ছোট আব্বুই সবকিছু করেছেন? কি করে করতে পারলেন উনি এত বড় বিশ্বাসঘাতকতা? অবশ্য টাকার কাছে বড় বড় মানুষ এমন, আর যেখানে অর্ণির বাবার কোটি কোটি টাকার সম্পত্তি। অর্ণবও জেনে গেছে নিজের বাবার কুকর্মের ব্যাপারে। আশরাফ সাহেব অর্ণবের ভালোবাসার ব্যাপারে জানার পর বলেছিলেন, অর্ণিকে হয় তুই নিজের হাতে শেষ করবি, না হয় আমি। অর্ণব ভেবেছিল যদি ওর বাবা যদি অর্ণিকে আসলেই মেরে ফেলে। তাই তো অর্ণিকে নিজের হাতে শ্যুট করেছিল সেদিন, এবং এমনভাবে শ্যুট করেছিল যাতে অর্ণিও ঠিক থাকে এবং আশরাফ সাহেবও ওকে কিছু না করতে পারে। অর্ণিকে দেখে আশরাফ সাহেব বললেন, কিরে মা, তুই এখানে এইভাবে, আর এই ছেলেটিকে? আর কত নাটক করবে মিস্টার আশরাফ আহমেদ? তোমার সব নাটক শেষ আজ। কি বলছিস মা? আমি নাটক করছি মানে? আমি সব জেনে গেছি, তুমি যে কত বড় বেঈমান আমার জানা হয়ে গেছে। এবার আমি তোমাকেও ছাড়বো না। বলেই চাচার দিকে এগোতে লাগলো অর্ণি। তখনই নিজের বুক পকেট থেকে ছোট্ট পিস্তলটি বের করলেন আশরাফ সাহেব। অর্ণি মাঝপথেই থেমে গেল। থেমে গেলি কেন? আয়, এগিয়ে আয়, যাতে তোকে আরো কাছ থেকে গুলি করে মেরে ফেলতে পারে। আমার এই অপদার্থ ছেলে যে কেন সেদিন তোকে মারলো না? আমার তো আগেই এই ছেলেকেই মেরে দেওয়া উচিত ছিল। একটা গুলির আওয়াজ অর্ণির বংলোর সমস্ত দিকে ছড়িয়ে পড়ে। গুলিটা বুকে লাগতেই রক্তাক্ত অবস্থায় ফ্লোরে লুটিয়ে পড়ে। অর্ণি পিছন থেকে দেখে শফিন পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা কষ্টের হলেও আজ গিয়ে শান্তি পেল অর্ণি। নিজের বাবা ও বাগদত্তার মৃত্যুর প্রতিশোধ নিল আজ। আশরাফ আহমেদ সেই অদনানের মতন গোংড়াতে গোংড়াতে মারা গেলেন। পাশে বসে ওনার স্ত্রী কান্নাকাটি করতে লাগলেন। অর্ণবের চোখ বেয়ে জল পড়লেও তা বলা যেতে পারে খুশির কান্না। নিজের বাবাকে এমন শাস্তি দেওয়া কোনো সন্তানই চাইবে না, তবে ওর বাবা যে বাবার একটি শোনার যোগ্যতাও রাখে না। অর্ণি যতটা সাহসী ততটাই ভয়ঙ্কর। তবে আজ সে কেঁদে দিয়েছে। কাঁদতে কাঁদতে সে ফ্লোরে বসে পড়ে। অর্ণবর কাছে এসে বসে বলে, কেঁদো না অর্ণি, আজকে তোমার কাজ পূর্ণ হলো। আজ থেকে আর কখনো কারো রক্ত ঝরাতে হবে না তোমায়। কাঁদছো কেন? আমার আপন বলতে কেউই রইলো না, সবাই আমাকে ছেড়ে চলে গেল। বাবার চলে যাওয়ার পর একমাত্র ছোট আব্বুই ছিল যাকে আমি এতটা বিশ্বাস করতাম, আর সে আমায় এত বড় ধোঁকা দিল। দেখো, তোমার ছোট আব্বু তার কর্মের শাস্তি পেয়েছে। এখন সবকিছু ঠিক হয়ে যাবে। আর কে বলেছে তোমার কাছের বলতে কেউ নেই?
আমি তো আছি, আমায় ভুলে গেলে? অর্ণিক কাঁদতে কাঁদতে অর্ণবকে জড়িয়ে ধরে। আশরাফ সাহেবের লাশ গুম করে দেওয়া হয় এবং ওনার স্ত্রীকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। এসবের পর চৈতি, তিথি ও বিপুলকে অর্ণিক সব বিষয় খুলে বলে। ওরাও খুব অনুশোচনা করে। তবে তিথি আরেকটা বিষয়ে খুব দুঃখ পায়, অর্ণবকে পাওয়া হলো না। ওরা সবাই মিলে এসব নিয়ে খুব হাসাহাসি করে। আজ আবারও আর্নির বাড়িটা জমকালো সাজে সাজানো হয়েছে। সবকিছু অবশ্য তিথি ও চৈতিই করেছে। আসলে আজ অর্ণব ও অর্ণির বিয়ে ধুমধাম করে হচ্ছে। অর্ণির পক্ষ থেকে তিথি ও চৈতি এবং অর্ণবের পক্ষ থেকে বিপুল ও শফিন। অর্ণবের পাশে বাবা না থাকলে কি হবে, নিজেই পড়াশোনা করে অর্ণির প্রায় সমানই ধনী বলা চলে। আজ ওদের ধুমধাম করে বিয়ে হচ্ছে। একটা ডার্ক গ্রিন কালারের লেহেঙ্গা যার উপর সোনালি পাথরের কাজ করা এবং গর্জিয়াস মেকআপে অর্ণিকে দেখতে দারুণ লাগছে। অর্ণব সোনালি রঙের একটা শেরওয়ানি পরেছে, দেখতে দুজনকেই দারুণ লাগছে। বিয়ের কাজটা ভালোই হয়ে গেলে অর্ণি নিজের বাড়ি থেকে বিদায় নেয় এবং গাড়ি করে অর্ণবের নিজের বাংলোতে চলে আসে। ওর বাংলোটাও ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে, ঠিক যেমনটা অর্ণি পছন্দ করে। শফিন ও বিপুল গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকে আবার ওদের স্বাগতম জানাতে তৈরি হয়ে যায়। বাড়িতে ঢুকে অর্ণব অর্ণিকে কোলে করে রুমে চলে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় পাল্টে শুয়ে পড়ল অর্ণব। অর্ণবকে ঘুমাতে দেখে অর্ণি বলল, না ঘুমিয়ে চলো না, ছাদে যাই, দেখো কি সুন্দর চাঁদ উঠেছে। আর না গো, খুব খুব ঘুম পাচ্ছে, সারাদিনে যা ধকল গেছে, আগে জানলে এভাবে বিয়েই করতাম না। কি বললে? আচ্ছা ওকে রাগ করো না, চলো ছাদে যাই, কেমন? সেটাই বেটার হবে। চলো। এই বলে দুজনে পা বাড়াবে ঘরের বাইরে। সে সময় অর্ণির ফোনে নতুন নম্বরটি টুং করে একটা মেসেজ আসে। ফোন তুলে মেসেজটি পড়ে ওরা দুজনেই অনেকটা কনফিউজড, কারণ মেসেজে লেখা আছে শেষ হয়েও হলো না শেষ, কারণ এখনও আমি আছি। ওরা দুজনেই অতশত না ভেবে ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়, নতুন জীবনের একটা সুন্দর সূচনার দিকে।